আশা করি সবাই জয়েন করে গেছে। ITEE demo class microprocessor and microcontroller. স্ট্রিম আমাদের আছে ফর ইই অ্যান্ড ইসিই, তাই তো? এই দুটো স্ট্রিমই তো আছে আমাদের। হ্যালো, শুনতে পেলে রেসপন্স করবে একটু প্লিজ। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটু স্টার্ট করি। সবার প্রথমে এই জার্নিটা কোথা থেকে স্টার্ট হচ্ছে একটু বলে দিই। সবার প্রথমে এই জার্নিটা স্টার্ট হচ্ছে যে আলটিমেটলি আমরা একদম প্রথমে যদি ভাবি যে আমাদের এই ল্যাপটপ, এই যে যেটা আমরা ইউজ করছি এখন, ঠিক আছে, এই ল্যাপটপের গল্প কোথা থেকে আসছে? সবার প্রথমে জেনারেশনস অফ কম্পিউটার আমাদের জানতে হবে, ঠিক আছে? জেনারেশনস অফ কম্পিউটার কিন্তু আমাদের জানতে হবে। তো ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে কি ছিল? ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে আমাদের ছিল ভ্যাকিউম টিউব, ঠিক আছে? আমি শর্ট করে লিখছি কারণ এগুলো আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তাই জন্য আমি শর্টে লিখছি, ঠিক আছে? আর যারা যারা জয়েন করছো তাদেরকে বলবে একটু তাড়াতাড়ি জয়েন করতে। একদম মানে অনেকক্ষণ হয়ে গেছে, অলরেডি অনেক টাইম দিয়ে ফেলেছি, এবার স্টার্ট করছি কিন্তু, ঠিক আছে? সেকেন্ড জেনারেশন, ঠিক আছে, সেকেন্ড জেনারেশনে আমাদের কি ছিল কেউ কি জানে? ইলেকট্রনিক্স, ভেরি গুড ট্রানজিস্টার, ঠিক আছে। ট্রানজিস্টার এইটা নিয়ে একটা মুভি হয়েছিল, লোকে কি জানে? ট্রানজিস্টার নিয়ে একটা মুভি হয়েছিল, আমির খান করেছিল। হ্যাঁ স্যার। কি? না বলুন দেখি, আমি অন্য একটা ভাবছিলাম। ঠিক আছে বলুন। ট্রানজিস্টার নিয়ে মুভিটা কি ছিল? সুপার 30? না না, গডের উপরে। আরে হ্যাঁ আরে সেই যাই হোক, লেট ইট বি, ঠিক আছে। ফার্স্ট জেনারেশনে ভ্যাকিউম টিউব, সেকেন্ড জেনারেশনে ট্রানজিস্টার, অনেকগুলো ট্রানজিস্টার মিলে তৈরি হলো আইসি, ঠিক আছে? আর একবার বলে দিচ্ছি, ফার্স্ট জেনারেশনে ভ্যাকিউম টিউব, সেকেন্ড জেনারেশনে ট্রানজিস্টার, আর অনেকগুলো ট্রানজিস্টার মিলে তৈরি হলো আইসি, এবং নাম দেওয়া হলো ইন্টিগ্রেটেড সার্কিট। সবচেয়ে প্রথমে জানতে হবে যে এই ইন্টিগ্রেটেড সার্কিট নামটা কেন হলো। সবচেয়ে প্রথমে জানতে হবে যে ইন্টিগ্রেটেড সার্কিট নামটাই বা কেন হলো। তার আগে আমি জেনে নেবো যে এই জিনিসটার সঙ্গে সবাই পরিচিত আশা করি, ফার্স্ট ইয়ারে প্রচুর করেছি, ঠিক আছে, which is known as integration. ক্লিয়ার? ইন্টিগ্রেশন জিনিসটার মানে কি? ইন্টিগ্রেশন জিনিসটার মানে হচ্ছে আদতে অ্যাডিশন। ক্লিয়ার? তার আমাদের আলটিমেটলি কি করা হয়, মানে ইন্টিগ্রেশন মানে তো সবাই বোঝে, তো ইন্টিগ্রেশন মানে তো সবাই বোঝে। হ্যাঁ, তো ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা। কিসের কিরকম যোগটা কিরকম? নর্মাল যোগের সঙ্গে এই যোগের পার্থক্য কি যদি এক লাইনে বলি, তাহলে আমি বলবো আলটিমেটলি কন্টিনিউয়াস জিনিসের যদি যোগ করতে হয় তাহলে লাগে ইন্টিগ্রেশন, আর ডিসক্রিট জিনিসের যদি যোগ করতে হয়, মানে আলটিমেটলি 1 2 3 4 এরকম নাম্বারের যদি যোগ করতে হয়, তাহলে লাগে হচ্ছে আমাদের নর্মাল অ্যাডিশন, ঠিক আছে? তো কন্টিনিউয়াস অ্যাডিশন বা অ্যাডিশনই তো তার মানে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, এখানে নামটা কি হচ্ছে? ইন্টিগ্রেটেড সার্কিট, তার মানে হচ্ছে অনেকগুলো সার্কিটের ইন্টিগ্রেশন, অনেকগুলো সার্কিটের সামেশন বা অ্যাডিশন, ঠিক আছে? আবার একজন নেক্সট যেটা বলবো যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন চলে যাওয়ার পর ফোর্থ জেনারেশন এলো। এই ফোর্থ জেনারেশনে এলো আমাদের আইসি। এই আইসিটা তখন বদলে হয়ে গেল, যেহেতু আরো বড় স্কেলে এলো, তাহলে এর নাম দেওয়া হলো VLSIC আর LSIC, লার্জ স্কেল ফর ইন্টিগ্রেশন, ভেরি লার্জ স্কেল ফর ইন্টিগ্রেশন। আর একবার বলছি, লার্জ স্কেল ফর ইন্টিগ্রেশন আমি লিখে বলে দেবো, লার্জ স্কেল ফর integration and very large scale for integration, ঠিক আছে? প্রত্যেকে খাতা পেন নিয়ে বসেছো তো? আর একবার জিজ্ঞেস করছি, প্রত্যেকে খাতা পেন নিয়ে বসেছো তো? হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। নেক্সট এগাই। নেক্সট যেটা হচ্ছে ঘটনা, আমি যদি এবার পুরো জিনিসটাকে রাব করে দিই, ঠিক আছে? আশা করি সবার লেখা হয়ে গেছে, আশা করছি সবার লেখা হয়ে গেছে।
ঠিক আছে, যদি কিছু এর মধ্যে থেকে নোট করতে হয় নোট করে নাও, ঠিক আছে। তো ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এই চারটে জেনারেশন চলে যাওয়ার পর নেক্সট এলো ফিফথ জেনারেশন। যেই ফিফথ জেনারেশনের কথাবার্তা আজকালকার ডেটে বলা হয় ইজ নোন অ্যাজ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সবাই জানে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঘরে তালি মারলে, ঘরে তালি দিলে আলটিমেটলি লাইট জ্বলছে। অ্যালেক্সা প্লিজ প্লে দিস সং। এই যে এই কথা, এই যে ব্যাপারগুলো করছি, এগুলো তো মানে মানে কি বলবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাট মানে এআই এর পেছনে যদি ব্যাকগ্রাউন্ডে দেখি, তাহলে কি কোনো মাইক্রোপ্রসেসর আছে? এআই এর পেছনে যদি কোনো দেখি যে কোনো কি মাইক্রোপ্রসেসর ধরনের কিছু ঘটনা আছে, তার গল্পটা কি বলবো? হ্যাঁ আছে, লিখবো ইউএলএসআই, আলট্রা লার্জ স্কেল ফর ইন্টিগ্রেশন। ইউএলএসআইসি, আলট্রা লার্জ স্কেল ফর ইন্টিগ্রেশন, অথবা আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে? সবার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট এবার যেটা বলবো আমার বক্তব্য, যে এই যে এলএসআইসি, ভিএলএসআইসি আর ইউএলএসআইসি এর কথা বললাম, এরা কিন্তু সমস্তই মাইক্রোপ্রসেসর ফ্যামিলির মধ্যে পড়ে। বলতে পারলাম এরা সমস্তই মাইক্রোপ্রসেসর ফ্যামিলির মধ্যে পড়ে। এর সঙ্গে সঙ্গে আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা জানিয়ে রাখি সবাইকে, ঠিক আছে? সেটা হচ্ছে, আমরা আজকালকার ফোনেও তো প্রসেসর ইউজ করি কি করি না? আজকালকার আমরা ফোনে ইউজ করি প্রসেসর, বাট কোনোদিনও তো ফোনকে প্রসেসর বলি না, মানে ফোনকে তো মাইক্রো প্রসেসর বলি না। মানে ফোনের যে প্রসেসরটা আছে তাকে তো বলি না আমার মাইক্রো প্রসেসরটা এরকম ধরনের, আমার মাইক্রো প্রসেসরটা অক্টা কোর, আমার মাইক্রো প্রসেসরটা হেক্সা কোর, এরকম তো বলি না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমাদের যে ইউজ করি, যে ফোন ইউজ করি বা ডিভাইস ইউজ করি, সেটা কোনো কম্পিউটার হিসেবে তাকে ট্রিট করা হয় না। বলতে পারলাম? কম্পিউটারের যদি জেনারেশনে যাই, তখন আমরা দেখতে পারবো কম্পিউটারের টাইপস তারা মিনি, মেইন ফ্রেম, মাইক্রো, সুপার, এই 4 ধরনের ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়। আর একবার বলছি, কম্পিউটারের ক্যাটাগরিতে যদি যাই, তাহলে তারা 4 ধরনের ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়। কি কি বললাম? মিনি, মাইক্রো, মেইন ফ্রেম, সুপার। ভেরি গুড, ঠিক আছে। আমার এই বোর্ডের পেনটা একটু দুর্বল চলছে, কম, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। মিনি, মেইন ফ্রেম, মাইক্রো, সুপার। যারা যারা লিখছো তারা কিন্তু লিখে নেবে, মিনি, মেইন ফ্রেম, মাইক্রো, সুপার, এই 4 ধরনের কম্পিউটার আমাদের হয়, ঠিক আছে? এই 4 ধরনের কম্পিউটারের মধ্যে যদি বলে আমাদের পার্সোনাল পিসি কোনটা, তাহলে আমাদের পার্সোনাল পিসি কোনটা? মাইক্রো কম্পিউটারকে বলা হয় আমাদের পার্সোনাল পিসি। বলতে পারলাম? মাইক্রো কম্পিউটারের প্রসেসর, তাই জন্য তার নাম দেওয়া হয়েছিল মাইক্রো প্রসেসর। আর একবার বলে দিচ্ছি, মাইক্রো কম্পিউটারের প্রসেসর, তাই জন্য তার নাম দেওয়া হয়েছিল মাইক্রো প্রসেসর। এত পর্যন্ত কথাটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? ঠিক। এরপরে আস্তে আস্তে যে জিনিসগুলো বলবো সেগুলো হচ্ছে, ঠিক আছে, প্রচন্ডই দুর্বলতা প্রকাশ করছে এটা, ঠিক আছে, আর ঠিক হয়ে গেছে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, বোর্ডটা কিন্তু আমি রাফ করে দিলাম, ঠিক আছে? নেক্সট আমি যেটা বলছিলাম সেটা একবার লিখে দেবো, মিনি, মেইন ফ্রেম, মাইক্রো অ্যান্ড সুপার, ঠিক আছে? এই 4 ধরনের আমাদের কম্পিউটার হয়। তার মধ্যে এই মাইক্রো কম্পিউটারটাকে আমরা বলি আমাদের পার্সোনাল পিসি। ক্লিয়ার? বুঝতে পারলে সবাই? তাই জন্য আমাদের নাম হয়েছিল মাইক্রো প্রসেসর। নেক্সট গল্পটাতে চলে আসি। এরপর এটা তো গেল মাইক্রো প্রসেসর, মাইক্রো কম্পিউটারের নাম হয়েছিল। এবার যে সাবজেক্টটা আমরা পড়ছি সেই সাবজেক্টটার নাম যে মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার। তার মানে কি দুটো ডিফারেন্ট? আমাকে সবার প্রথমে জানতে হবে যে মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? উত্তরটা হ্যাঁ বা না কেউ দেবে? হ্যাঁ, ডেফিনেটলি ডিফারেন্স আছে, তাই জন্যই তারা ডিফারেন্ট নামের, ঠিক আছে না? রাম আর শ্যামের মধ্যে ডিফারেন্স আছে, তাই জন্য তাদের নাম ডিফারেন্ট, ঠিক আছে? অনেক সময় নাম সেম হলেও ডিফারেন্ট হয়ে যায়, আর সেখানে তো নাম ডিফারেন্ট। যেটা হচ্ছে ঘটনা, মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের ব্যাপারটা একটু বলে রাখি। তাহলে একদিকে লিখলাম মাইক্রো প্রসেসর, আর একদিকে লিখলাম মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা একটু একটু করে বুঝি। মাইক্রো প্রসেসর বলতে আমরা বুঝি শুধুমাত্র প্রসেসিং ডিভাইসটা।
মাইক্রোপ্রসেসর বলতে আমরা শুধুমাত্র বুঝি প্রসেসিং ডিভাইসটা। প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো নাকি একটু ক্লিয়ার হ্যাঁ, করব? স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ, স্যার। মাইক্রোপ্রসেসরের কাছে স্যার, আজ আমি একটু ক্লিয়ার করে দিই। মাইক্রোপ্রসেসর বলতে আমরা বুঝি শুধু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসর চিপটা, মানে যেটা আমাদের এই যে মাঝখানে সবার বাড়িতে তো কম্পিউটার আছে, এরকম তো দুর্বল কেউ নেই যে কম্পিউটার বোঝেই না, এরকম তো নেই নিশ্চয়ই। এটা তো ধরে নেওয়া যেতেই পারে আজকের ডেটে। হ্যালো, সবাই তো অবশ্যই, স্যার। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমরা যে চিপটা ইউজ করি সেটা হচ্ছে সিপিইউ বলা হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। একটু ছোট্ট করে বলে রাখি, এইসব ঘটনাগুলো একটু বলে রাখি, প্রথম দিনের ঘটনা তো তাই বলে রাখি। এই যে যে বাক্সটা আমাদের থাকে না ডেস্কটপের মধ্যে, এই ডেস্কটপের বাক্সটাকে অনেকে সিপিইউ বলে থাকে, এটা কিন্তু সিপিইউ নয়, বলতে পারলাম? আর ওটা একবার বলে দিই, cabinet। এক্স্যাক্টলি ওটাকে বলা হয় ক্যাবিনেট বাক্স। ঠিক আছে, ওটার ভেতরে যে চিপটা থাকে তাকে বলা হয় সিপিইউ। আর মাইক্রোপ্রসেসর বলতে আমরা শুধু বুঝি সিপিইউ। ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে আশা করি। এবার নেক্সট পয়েন্টটা ডিসকাস করব, সেটা হচ্ছে 1 নম্বরের এদিকের পয়েন্ট। এদিকের পয়েন্টটা হচ্ছে, আচ্ছা আরেকটা ইনস্ট্রাকশন দিয়ে রাখি ইন বিটুইন, কেউ কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে না ওই চ্যাট বক্সে লিখবে না। চ্যাট বক্সে কিন্তু আমি এই অবস্থায় দেখতে পাই না, যেরকম স্ক্রিন তোমরা দেখছো সেরকম স্ক্রিন আমি দেখছি। ঠিক আছে, চ্যাট বক্সটা আমি কিন্তু দেখতে পাই না, তাই জন্য চ্যাট বক্সে কোনো রকম প্রশ্ন বা কোনো রকম বক্তব্য দেবে না। বক্তব্য যদি থাকে তাহলে কিন্তু মাইকটা অন করে বলবে যে আমার একটা প্রশ্ন আছে, আমি একটু বলবো। ঠিক আছে, এরকম করে বলবে। ঠিক আছে, আমি কিন্তু ওই দিকটা দেখতে পারি না। ঠিক আছে, আমাকে আবার এই ট্রানজিশনটা করতে হবে, এইখান থেকে ওইখানে যেতে হবে, তবে কি আমি দেখতে পাবো। ঠিক আছে, বোঝাতে পারলাম না সবাইকে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সিপিইউ, তারপরে তার সঙ্গে র্যাম, তার সঙ্গে রম, লিখে ফেলো। এগুলো ছোটখাটো পার্থক্য, 5 নম্বর 2 নম্বর 1 নম্বর যা দেবে লিখে ফেলবে। ঠিক আছে, যে মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রোপ্রসেসরের সঙ্গে কিছু কি পার্থক্য আছে? ইয়েস আছে, সেটা হচ্ছে সিপিইউ, র্যাম, রম প্লাস যদি কোনো পেরিফেরাল ঢুকিয়ে দিই, আদার পেরিফেরাল ডিভাইসেস। ঠিক আছে, যদি থাকে তাহলে টোটাল জিনিসটাকে নিয়ে হয় মাইক্রো কন্ট্রোলার। বোঝাতে পারলাম প্রত্যেককে? যদি সিপিইউ শুধু থাকে তাকে বলবো মাইক্রোপ্রসেসর, সিপিইউ এর সঙ্গে র্যাম, তার সঙ্গে রম, তার সঙ্গে আদার পেরিফেরালস যদি থাকে তাকে বলবো মাইক্রো কন্ট্রোলার। প্রত্যেকের কাছে ক্লিয়ার হচ্ছে? নেক্সট এবার এবার যদি আমি এগাই যে আমার নেক্সট পয়েন্ট কি হতে পারে, এবারে মাইক্রোপ্রসেসর কাকে বলবো? র্যাম, রম, আইও পোর্টস। লিখে নাও, প্রথমে বুঝিয়ে দিচ্ছি তারপরে। ঠিক আছে, লিখে রাখো, র্যাম, রম, আইও পোর্ট, ইনপুট আউটপুট পোর্ট, এদেরকে অ্যাড করতে পারি। লিখে দেবো ক্যান বি অ্যাডেড এক্সটার্নালি। ঠিক আছে, ক্যান বি অ্যাডেড এক্সটার্নালি হয়ে গেল। মানে আমি বললাম যে এটাতে সমস্ত আলাদা করে আমাদের নর্মাল কম্পিউটারের কথা ভাবো, মাইক্রোপ্রসেসরের দিকটাতে আমাদের নর্মাল কম্পিউটারের কথা ভাবো, মাইক্রো কন্ট্রোলারের আইডিয়াটা আমি দিচ্ছি। ঠিক আছে, নেক্সট, এটা অ্যাড করা যায় না, শুধুমাত্র সেকেন্ড পয়েন্টে ক্যানট আগে জুড়ে দাও, ক্যানট বি অ্যাডেড can't be added externally, they are to be embedded আচ্ছা, এমবেডেড ওয়ার্ডটার মানে জানো? মানে আগে থেকে যুক্ত থাকে আগে। একজন ইনবিল্ড স্যার, ইনবিল্ড না, এমবেডেড মানে হচ্ছে মানে মিক্স আপ করা, মানে ব্যাপারটা হচ্ছে সংযুক্ত করা স্যার। হ্যাঁ সংযুক্ত না, অত বাংলায় যাব না। ঠিক আছে, আমি একটু ভালোভাবেই বুঝিয়ে দিই। আমাদের একটা ছোট্ট ধরো ব্রেড বোর্ড ধরো দিয়েছি, বা ধরো আমাদের একটা পিসিবি দিয়েছি, যেটা আমরা ইলেকট্রনিক্সের ছেলেপেলেরা বুঝি, অন্তত প্রিন্টেড সার্কিট বোর্ড বোঝো তো, পিসিবি।
তো পিসিবি দিয়েছি, ওই পিসিবির ভেতরে না সব সার্কিট ডায়াগ্রাম করা থাকে, ঠিক আছে। তার সঙ্গে আমি আইসি জুড়ছি, তার সঙ্গে আমি রেজিস্টার জুড়ছি, তার সঙ্গে আমি ফ্যান জুড়ছি, তার সঙ্গে আমি লাইট জুড়ছি বা এলইডি জুড়ছি, এরকম বেশ কিছু জুড়ে টুড়ে একটা সার্কিট তৈরি হলো। এটাকে বলা হবে এমবেডেড সার্কিট। মানে ওই সার্কিটটার মধ্যে চাইলে আমি কিছু আরো আদার সার্কিটও জুড়তে পারতাম। মানে আমি যদি চাইতাম তাহলে ওই, মানে আমি একটু ডায়াগ্রাম করে এঁকে দেখাই। ধরে নাও এটা হচ্ছে আমার একটা পিসিবি, পিসিবি নাম্বার 1, এটা হচ্ছে পিসিবি নাম্বার 2। এই দুটোকেও যদি চাই তাহলে এদেরকেও কিন্তু একটা ওয়্যার দিয়ে জুড়ে দিতে পারি। কথাটা বোঝাতে পারলাম? এই যে জিনিসটা, এই যে সার্কিটটা তৈরি হলো, এই সার্কিটটাকে আমরা বলবো এমবেডেড সার্কিট। বোঝাতে পারলাম? সবাইকে বোঝাতে পারলাম যে আমাদের এই দুটো সার্কিট আছে, দুটো সার্কিটকে জুড়লাম, তাহলে তারা এমবেডেড সার্কিট। বা একটা সার্কিটের মধ্যেই প্রচুর জিনিসপত্র ঘটনা ঢুকিয়ে দিলাম, তাকে বলবো আমরা এমবেডেড সার্কিট। বোঝাতে পারলাম? কথাটা বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে আলটিমেটলি ধরে নাও তুমি একটা রোবট বানাচ্ছো। হ্যাঁ বলো। স্যার বলছি স্যার আমাদের কলেজের গ্রুপে স্যার অনেকে জয়েন্ট হতে যাচ্ছে কিন্তু জয়েন্ট হতে পারছে না স্যার, রিকোয়েস্ট করছে বারবার। আরে বাবা, জয়েন্ট হতে চাইছে তো আমি জয়েন্ট করালে করবে, ঠিক আছে। এই দেখো এখানে পড়ে থাকবে, আমি তো বলছি যে এইটা আমি দেখতে পাই না, এই উইন্ডোটা আমি তো তোমাদেরকে বলে দিচ্ছি, এই উইন্ডোটা আমি দেখতে পাই না, আমাকে এই ট্রানজিশন করতে হবে। তোমাদেরকেও বলে রাখি, সবাইকেই বলে রাখি, যখন এই প্রবলেমটা এলো এটাও আমি বলে দেওয়ার মধ্যে প্রবলেম, কিন্তু আমি প্রবলেমের মধ্যে ভুলে গেছি আজকে, যে কেউ যদি তোমাদের বলে যে আমি এন্ট্রি হতে পারছি না, তো এন্ট্রি করিয়ে দেবে তাদেরকে, ঠিক আছে। কিরকম ভাবে আমাকে বলবে, আমি এন্ট্রি করিয়ে দেবো, কারণ এই স্ক্রিনটা আর ওই স্ক্রিনটা আমি একসঙ্গে দেখতে পারি না। ক্লিয়ার? হ্যাঁ স্যার, স্যার একটু এন্ট্রি করে দিন স্যার, ওরা বারবার আমাকে কল করছে স্যার। এই তো আর নেই কেউ, দেখো দেখে নাও, তুমি নিজের চোখে দেখে নাও, আর কেউ নেই। দেয়ার ইজ নো রিকোয়েস্ট। যদি কেউ রিকোয়েস্ট করতে চায় রিকোয়েস্ট করতে পারে, আমি জাস্ট 10 সেকেন্ড টাইম দিচ্ছি, রিকোয়েস্ট করতে বলো তাড়াতাড়ি, আমি বেশিক্ষণ ওয়েট করবো না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, বলো রিকোয়েস্ট করতে, আমি এক্ষুনি জয়েন করে দিচ্ছি। ঠিক আছে, আরো একটা কথা অ্যাডিশনালি বলে রাখি, যে কথাটা বলার বিষয়বস্তু সেটা হচ্ছে আলটিমেটলি যখন আমরা এই পড়াশোনাটা করছি, করার সময় আমি যে কথাটা বলছি, এই কথাটা যদি কারোর কেটে যায় তাহলে কিন্তু অবশ্যই জানাবে বাই মাইক। বলতে পারলাম? মাইক দিয়ে জানাবে নাকি এখানে লিখে জানাবে, ঠিক আছে। বলবে আমার প্রবলেম হচ্ছে, বিফোর দ্যাট তুমি কিন্তু অন্য বন্ধুদের সাথে কনসাল্ট করে দেখে নিতে পারো যে তাদেরও প্রবলেম হচ্ছে কিনা। সবার প্রবলেম ইকুয়ালস টু আমার প্রবলেম। আমার মানে সবার কারুর প্রবলেম নেই, তোমার একার প্রবলেম, তার মানে অনলি তোমার প্রবলেম। কথাটা বোঝাতে পারলাম? একদম স্যার। ঠিক। তাহলে আলটিমেটলি এটুকু জেনে নেবে যে অন্য বন্ধুরও প্রবলেম হচ্ছে কিনা। যদি সবার প্রবলেম হয় তাহলে শুধুমাত্র আমার নেটওয়ার্ক ইস্যু, আর যদি শুধু তোমার প্রবলেম হচ্ছে তার মানে শুধু তোমার নেটওয়ার্ক ইস্যু। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট আমি চলে আসছি নেক্সট পয়েন্টে, যে এই পয়েন্টটা কমপ্লিট করি। ক্যানট বি অ্যাডেড, কি লিখতে চাইছিলাম ভুলে গেলাম। ক্যানট বি অ্যাডেড এক্সটার্নালি, দে আর টু বি এমবেডেড অন a chip. They are to be embedded on a chip and fixed in numbers. They are to be embedded on a chip and are fixed in numbers. And are fixed in numbers. Fixed in numbers. ঠিক আছে, তোমরা পুরো লিখবে, আমি এনওএস দিয়ে লিখে ফেললাম। ঠিক আছে, এর কথাটার মানে কি? এর কথাটার মানে হচ্ছে যখন আমি একটা সার্কিট বানাই, ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় ভাববে, যখন আমরা একটা সার্কিট বানাই তখন কিন্তু সার্কিট বানানোর আগে আমরা প্রি ডিসাইড করে নিই ওই সার্কিটের মধ্যে কতগুলো আইসি, কতগুলো রেজিস্টার, কতগুলো ট্রানজিস্টার, কতগুলো আমার ডায়োড, কতগুলো আমার আদার্স এলিমেন্ট লাগবে, বা কতগুলো এলইডি বা কিছু লাগবে। এইটা ডিসাইডেড থাকে কি থাকে না? একই না? ঠিক। তাহলে এইরকম জিনিসকে আমরা বলবো মাইক্রো কন্ট্রোলার। কথাটা বোঝাতে পারলাম? এইটাকেই বলা হচ্ছে ফিক্সড ইন নাম্বারস, মানে কে কটা থাকবে সেটা হচ্ছে ফিক্সড ইন নাম্বার। হাইলাইট করে পয়েন্টটা বুঝিয়ে দিচ্ছি, হাইলাইট করে দেখিয়ে দিই। ফিক্সড ইন নাম্বারস, ঠিক আছে। একজন কেউ এলো, সম্রাট চক্রবর্তী, ঠিক আছে। নেক্সট, সম্রাট, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, যেখান থেকে বোঝাতে পারবে না বা যারা যারা পরে জয়েন করছে বুঝতে পারবে না, ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ডিংটা দেখে নেবে, ইউটিউবে ছাড়া হয়ে যাবে। ইউটিউবে যখন আমাদের ক্লাসটা রেকর্ড হবে ITEE চ্যানেলে, তখন রেকর্ডিংটা যখন তোমরা দেখবে, দেখার পর কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু, ঠিক আছে। সবগুলোই কিন্তু ফ্রি। আর
কমেন্ট করবে, কমেন্ট করলে বুঝতে পারবো যে হ্যাঁ ব্যাপারটা আমি যে জিনিসটা যে মেসেজটা কনভে করতে চাইছিলাম সেই মেসেজটা সবার কাছে পৌঁছে গেছে। ঠিক আছে, যে জিনিসটা বোঝাতে চাইছি সেই জিনিসটা বোঝা যাচ্ছে। নেক্সট পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 3, হেভিয়ার অ্যান্ড কস্টিয়ার। ঠিক আছে, হেভিয়ার অ্যান্ড কস্টিয়ার। ঠিক আছে, সবাই হয়ে গেছে? হেভিয়ার অ্যান্ড কস্টিয়ার। তাহলে এইখানে থার্ড পয়েন্ট আমাদের কি হবে? এই পয়েন্টটা তো একদম দুর্বল। যখন আমরা পরীক্ষার হলে টোকাটুকি করি, হ্যাঁ পরীক্ষার হলে টোকাটুকি করি বলে ঠিক উল্টোটা লিখে দে, তাহলে এটা বলতে পারবো না? না স্যার এটা তো হেভিয়ার তো এখানে হবে, কিন্তু এটাও তো মাইক্রো কন্ট্রোলার যখন সিপিইউ থাকছে সবই তো হেভিয়ার। আমি বলি, ঠিক আছে, আমাদের নরমাল কম্পিউটারের কথা ভাবো। নরমাল কম্পিউটার বাল্ক হয় কি বাল্ক হয় না? নরমাল কম্পিউটার বাল্ক ইন নেচার হয় কি হয় না? একদম। তার সঙ্গে আমার মাউস আছে, তার সঙ্গে আমার কিপ্যাড আছে, তার সঙ্গে আমার ক্যামেরা আছে, তার সঙ্গে আমার এক্সটার্নাল প্রিন্টার আছে, এটা আছে, ওটা আছে, হাবি আছে, জাবি আছে, এরকম করে প্রচুর পেরিফেরালস আমি কিন্তু অ্যাড করতে পারি। ঠিক আছে, তাই জন্য ইট মে বি বাল্ক ইন নেচার বা হেভিয়ার। এবং যতগুলো পেরিফেরালস অ্যাড করছি তত কিন্তু কস্ট বাড়ছে। বাড়ছে কি বাড়ছে না? আচ্ছা আচ্ছা, এইভাবে বলতে কথাটা বোঝাতে পারলাম? ভাবনা চিন্তাটা বোঝাতে পারলাম? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, এরপর এইখানে মাইক্রো কন্ট্রোলার কি রকম হবে? মাইক্রো কন্ট্রোলারের গল্পটা কিরকম হবে? যেহেতু সার্কিট ছোট, যেহেতু সমস্ত চিন্তা ভাবনাটাই লিমিটেড, তাই জন্য কি হবে? এটা লাইট ওয়েট হবে, কারণ এখানে সবকিছুই এমবেডেড সার্কিট। বোঝাতে পারলাম? সবাইকে বোঝাতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি মাইক্রো কন্ট্রোলার আলটিমেটলি একটা এক্সাম্পল খুব সুন্দরভাবে দিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকেই বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে ঘটনা, যে থার্ড হচ্ছে কি লিখবো? লাইট ওয়েট অ্যান্ড চিপার। লাইট ওয়েট অ্যান্ড চিপার। ঠিক আছে, এই পয়েন্টটা লেখা হয়ে গেলে কিন্তু আমি একটু মুছে দেবো, সবাই কিন্তু একটু বলবে মুছলাম কিন্তু আমি একটু। ঠিক আছে, ঠিক আছে, সবাই কিন্তু আমার সঙ্গে সঙ্গে চলবে, লেটে চলবে না। নেক্সট পয়েন্ট কি লিখবো? নেক্সট পয়েন্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বরই তো হচ্ছে নাকি? 4 নম্বর হচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 4 নম্বর হচ্ছে আমাদের কম্পিউটার মাল্টিটাস্কিং ইন নেচার। কথাটা ভুল না ঠিক? ঠিক স্যার, ঠিক। তাহলে লিখে ফেলি মাল্টিটাস্কিং। অনেকগুলো টাস্ক একসঙ্গে করা যায়, দ্যাটস ওয়াই মাল্টিটাস্কিং ইন নেচার। ফোর্থ পয়েন্ট হিয়ার, specific task. ঠিক আছে, 5 নম্বর পয়েন্ট। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি লেখা যেতে পারে? নিড হাই অ্যামাউন্ট অফ রিসোর্সেস। এরকম লেখো, প্রচুর রিসোর্স দরকার পড়ে। নিড হাই অ্যামাউন্ট অফ রিসোর্সেস। ঠিক আছে, 5 নম্বর পয়েন্ট, এখানে কি লিখবো? লেস অ্যামাউন্ট অফ রিসোর্সেস। আমি কি লিখতে হবে এটাকে? আমি কিন্তু খুব পুড়ে একটু। ঠিক আছে, না লিখেই দিই, পরে আবার বলবে। নিড স্মল অ্যামাউন্ট অফ রিসোর্সেস। আচ্ছা, এই যতগুলো পয়েন্ট লিখলাম, কারোর মধ্যে কি কোনো কোয়েরি আছে? কারোর মধ্যে কি কোনো কোয়েরি আছে? না স্যার। না স্যার, কারোর কোনো কোয়েরি নেই। তাহলে আমার প্রশ্ন আছে। আমার প্রশ্ন হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের উদাহরণ। মাইক্রোপ্রসেসর তো সবাই জানি, মাইক্রো কন্ট্রোলারের উদাহরণ তোমরা জিজ্ঞেস করোনি, কিন্তু আমি জিজ্ঞেস করবো। তোমরা বলেছো যে আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো কোয়েরি নেই। তোমাদের যখন কোয়েরি নেই, তাহলে আমার কোয়েরি আছে। বলো মাইক্রো কন্ট্রোলার। স্যার এসি ফ্রিজ। এসি ফ্রিজ
এসি ফ্রিজ মাইক্রো কন্ট্রোলারে হ্যাঁ থাকে, বলবো না থাকে না, কিন্তু এটা আগে থাকতো না। একটু একটু স্পেসিফিক করতে পারবে, যে আমাকে একটু বোঝাতে পারবে বা প্রত্যেককে বোঝাতে পারবে কিরকম ভাবে ব্যাপারটা, গল্পটা? স্যার এটা তো একটা পার্টিকুলার টাস্ক, যেমন এসি শুধু বাইরে ভেতরে গরম হাওয়া থাকলে বাইরে বার করে ঠান্ডা হাওয়া ওটা থাকলে তো ভেতরে আমার ঢুকছে। ওটা তো একটা মেকানিক্যাল ওয়ার্ক, ওটা তো একটা মেকানিক্যাল ওয়ার্ক, ঠিক আছে। মাইক্রো কন্ট্রোলার কিভাবে, মাইক্রো কন্ট্রোলার কি করে, তার মধ্যে সিপিইউ থাকবে, র‍্যাম থাকবে, সবকিছু থাকবে, নাকি একটা স্পেসিফিক টাস্ক স্যার, করবে, এরকম ভাবে কি করে বলো? বলবো স্যার? হ্যাঁ বলো। স্যার ল্যাপটপ স্যার হবে না? ল্যাপটপ তো MP3 দুর্বল। প্লেয়ার স্যার। আরে বাবা ল্যাপটপ তো মাইক্রো প্রসেসর না। স্যার অ্যানালগ ডিভাইস হবে না স্যার? কিরকম উদাহরণ? কেউ ইন্টারাকশন করছে না, আর কেউ কোনো স্যার বলবো স্যার? হ্যাঁ বলো। ডিজিটাল MP3 প্লেয়ার স্যার। MP3 প্লেয়ার, কেউ সবাই এক একটা উদাহরণ দিচ্ছে, উদাহরণগুলো ঠিকও, কিন্তু আমি কাটতেও পারছি না, কিন্তু আমাকে বোঝাতে হবে কেন, কেনটা বোঝাতে হবে, কারণটা আমি একটু বলি। ওই প্রথম জনের উদাহরণটা দিয়েই বলি, এসি ফ্রিজ, তার মধ্যে একটা চিন্তা করলাম ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন বহুদিন থেকেই কিন্তু স্মার্ট, তোমরা জানো কি জানো না, ওয়াশিং মেশিন কিন্তু সবার থেকে স্মার্ট। কিরকম? একটা কটনের জামা কতবার ঘোরাতে হবে ও কিন্তু জানে, কতটা বলতে পারলাম? একটা প্রচন্ড পরিমাণ চিটালো জামা কতবার ঘোরাতে হবে, কি কি জিনিসপত্র নিতে হবে ও জানে। ও উলেন জিনিসপত্র কি করে ঘোরাতে হবে, কি কি করতে হবে সেটাও জানে। ও গরম জল তাতে দিতে হবে কি দিতে হবে না সেটা কিন্তু ও জানে। কতটা বলতে পারছি প্রত্যেককে? ও কিন্তু একটা স্পেসিফিক টাস্ক করছে যেটা কিনা কাঁচা, ও কিন্তু একটা স্পেসিফিক টাস্ক করছে দ্যাট ইজ কল্ড কাঁচা ওয়াশিং, বাট তার মধ্যেও আবার ভেরিয়েশনস আছে, তার মধ্যেও ইন্টেলিজেন্স ঢুকে আছে, যেটা হচ্ছে আমার কটনের কাঁচাটা কিরকম হবে, যদি ডিউভেট দিই তাহলে কাঁচাটা কিরকম হবে, যদি আলটিমেটলি আমার রিন্স এন্ড স্পিন দিই তাহলে কিরকম হবে, কুইক 30 দিলে কিরকম হবে, এই ব্যাপারটা আমার কিন্তু অলরেডি ইনবিল্ট ওই সার্কিটটার মধ্যে বসানো আছে। বুঝতে পারলাম? প্রত্যেককে বোঝাতে পারলাম? ওই সার্কিটটার মধ্যে বলা আছে যে কোন জিনিসটাতে কি করতে হবে ভাই, ওই সার্কিটটার মধ্যে বলা আছে। তাহলে ওই যে সার্কিটটা আমি তৈরি করেছি, ওই সার্কিটটা কিন্তু ওয়াশিং মেশিনের জন্যই প্রযোজ্য। ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। তার মধ্যে কি আছে, তার মধ্যে ক্লক পালস আছে, টাইমার আছে, কতক্ষণের জন্য কি ব্যাপার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কাউন্টিং এর মধ্যে আছে। বুঝতে পারলাম? যে যদি আমি কুইক 30 দিই তার মানে আধা ঘন্টা, তার মানে আধা ঘন্টার মধ্যে আমাকে জিনিসটার মধ্যে সার্ফ মাখাতে হবে, সার্ফ মাখানোর পরে আলটিমেটলি তাকে ঘোরাতেও হবে এবং শুকিয়েও ফেলতে হবে আধা ঘন্টার মধ্যে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এই আধা ঘন্টা কিন্তু ওর কাছে স্পেসিফিক, যে এই আধা ঘন্টার মধ্যে কোন কোনটা কত কত ঘন্টা কত কত মিনিট আমি দেব। ক্লিয়ার করতে পারলাম প্রত্যেককে? এই জন্য এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের উদাহরণ বললাম। এরকম চন্দননগরের লাইটিং এর মধ্যেও মাইক্রো কন্ট্রোলার থাকে। হ্যাঁ স্যার। ক্লিয়ার? ক্লিয়ার করতে পারলাম প্রত্যেককে? যে আমার বুঝতে হবে, সাবজেক্টটা সম্পর্কে ভালোবাসা আসবে তখনই যখন সাবজেক্টটা বুঝবো। সাবজেক্টটা না বুঝলে লাইফ টাইমে কোনোদিনও ভালোবাসাটা আসবে না। আমাকে শুধুমাত্র পড়া হবে, শেখাটা হবে না। ক্লিয়ার করতে পারছি প্রত্যেককে? নেক্সট আমি নেক্সট পয়েন্টে আসছি, সেটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে নেব বোর্ডটা ইন দ্য মিন টাইম। ঠিক আছে, অনেকগুলো বক্তব্য দিই, অনেক রকম ভাবে বক্তব্য দিই, ঠিক আছে, একটু শুনবে মন দিয়ে, তাহলে বুঝতে পারবে ভালো মতো। ঠিক আছে, আচ্ছা নেক্সট। আর যখনই কোনো কোশ্চেন জিজ্ঞেস করবো যে এরপরে কোনো কোশ্চেন আছে, ভালো করে ভেবে চিন্তে নিয়ে বলবে যে হ্যাঁ এখানে আর কোনো কোশ্চেন নেই, আর আমারও কোনো কোশ্চেন নেই, তখন কিন্তু আমি কোশ্চেন জিজ্ঞেস করবো। আমি কিন্তু একটু এরকমই নেচারের, ঠিক আছে। যদি আমায় কেউ কোশ্চেন না জিজ্ঞেস করে, আমি কিন্তু লোককে কোশ্চেন জিজ্ঞেস করি, ঠিক আছে। নেক্সট যে জিনিসটা আমি বলবো প্রত্যেককে, যে মাইক্রো প্রসেসর এর ব্যাপারে আমরা পড়বো কি, মাইক্রো প্রসেসরের ব্যাপারে আমরা পড়বো কি, আমাদের পড়তে হবে টু বি লার্নড করে লিখছি, হ্যাঁ, খুব টু বি লার্নড, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। যে ভাই পড়বোটা কি, এত কিছু তো বক্তব্য দিলেন স্যার, আমি পড়বোটা কি, বা দাদা তুমি এত যে বক্তব্য দিলে আমি পড়বোটা কি, আমি পড়বো হচ্ছে ইভলিউশন অফ মাইক্রোপ্রসেসর, 1 নম্বর পয়েন্ট। একটু আমাদের জিনিসটা বা আইডিওলজিটা বা অবজেক্টিভটা ক্লিয়ার করে দিই, তাহলে প্রত্যেকের কাছে ভালো লাগবে, ঠিক আছে, যে বুঝতে সুবিধা হবে যে আমি কি কি পড়ছি, কি কি ব্যাপার, ঠিক আছে। তো কি বললাম, এভলিউশন অফ কম্পিউটার, এই সরি মাইক্রোপ্রসেসর,
evolution of microprocessor. ঠিক আছে, নেক্সট যে জিনিসটা জানতে হবে, আর্কিটেকচার অফ 8085। আচ্ছা, আমি পয়েন্টগুলো আমি আগে লিখে নিচ্ছি, কারণ বারবার করে পেন চেঞ্জ করতে হচ্ছে। ঠিক আছে, তারপর আমি নাম্বারিং গুলো করে দিচ্ছি। ঠিক আছে, অপরূপা নন্দী, অপরূপা তো মেয়েরই নাম না, এতক্ষণ বাদে? ইয়েস স্যার। এ বাবা, ছি ছি ছি। ঠিক আছে, অপরূপা এত দেরি কেন? ও বাবা, অপরূপা কথা বলে না। ঠিক আছে, নেক্সট। স্যার হ্যাঁ, ভুলে গেছিল। আর্কিটেকচার, অপরূপা অপূর্ব কাজ করেছে, সেটা হচ্ছে লেট করে এসছে। টেকচার, আর্কিটেকচার অফ 8085। লেট করলে আর একবার সুযোগ আছে, কিন্তু এই সুযোগটা হয়তো যখন ক্লাস শুরু হয়ে যাবে আর পাবে না। আমার ক্লাসের দুটো জিনিস, একটা হচ্ছে অফলাইন বা অনলাইন ক্লাস করো, ডুব দেবে না। অনলাইন ক্লাস করলে তাও একটা সুবিধা পাওয়া যায়, যে ক্লাসটা হলো সেটা রেকর্ডিং হয়ে থাকে, সেটা রেকর্ডিংটা পরে দেখা যায়। কিন্তু অফলাইন ক্লাসে আমার কোনো রেকর্ডিং থাকে না, কারণ আমি কোনো রেকর্ড করি না। ঠিক আছে, আর আমি প্রচুর বক্তব্য দিই একটা ক্লাসের মধ্যে। ঠিক আছে, তো এটা একটু আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পেরে যাবে। নেক্সট হচ্ছে পিন ডায়াগ্রাম। ঠিক আছে, আমি কিন্তু কথাও বলি আর লিখতেও থাকি। ঠিক আছে, সেরকম করে প্রত্যেকেই কিন্তু লিখতে থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কন্ট্রোল সিগন্যাল। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে মাল্টিপ্লেক্সিং অফ অ্যাড্রেস, মাল্টিপ্লেক্সিং অফ, লিখে ফেলো, মাল্টিপ্লেক্সিং অফ অ্যাড্রেস অ্যান্ড ডেটা বাস, অ্যাড্রেস অ্যান্ড ডেটা বাস। এইখানে আমার প্রচুর বক্তব্য আছে। এই বক্তব্যগুলো কি? এই বক্তব্যগুলো আজকে একটু বুঝে নেব। ঠিক আছে, আমি একটু খুব সুন্দর করে চেষ্টা করবো যে ডায়াগ্রাম করে করে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, 2 3 4 5। স্যার 3 নম্বরেরটা কি বোঝা যাচ্ছে না স্যার? পিন ডায়াগ্রাম, পিন ডায়াগ্রাম, পিন ডায়াগ্রাম মানে এটা টাইপ করে লিখতে স্যার হতো না স্যার? টাইপ, এই বয়সে টাইপ করব? টাইপ করতে গেলে সকাল হয়ে যাবে। ঠিক আছে, পিন ডায়াগ্রাম তুমি লিখে নাও, টাইপ করে যদি তোমার লিখতে মন চায় লিখে নাও। ঠিক আছে, তাহলে বোর্ড নিলাম কেন? বোর্ড নিয়েছি তো ওই জন্য যে টাইপ করবো না, নিজে হাতে লিখবো। পিন ডায়াগ্রাম, ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে যখন, তাহলে একটু ভালো করে হাতের লেখাটা করি, ডক্টরি হ্যান্ড রাইটিং থেকে একটু ভদ্রস্থ হ্যান্ড রাইটিং করি। ঠিক আছে, পিন ডায়াগ্রাম হচ্ছে সবার? ইয়েস স্যার। এর মধ্যে পড়বো ইতিহাস, এর মধ্যে পড়বো মানে এর ভেতরটা কিরকম দেখতে হয়, এর মধ্যে পড়বো প্রতিটা পিন কি কাজ করে, এর মধ্যে পড়বো যে সিগন্যাল, যে সিগন্যাল গুলো যাতায়াত করে সেই সিগন্যাল গুলো কিরকম ধরনের, আর এখানে পড়বো যে যখন এই জিনিসপত্রগুলো যাতায়াত করে, যখন আমার ডেটা বা অ্যাড্রেস গুলো যাতায়াত করে তখন কিভাবে করে। ঠিক আছে, এই প্রতিটার জন্য আমরা পড়বো। আজকে আমরা মেইনলি কনসেপ্ট নেব, আমাদের যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, আমরা কনসেপ্ট নেব। প্রথমে ইভলিউশন অফ মাইক্রোপ্রসেসর, এবং প্রচুর বক্তব্য শুনবো যে এই মাইক্রোপ্রসেসরটা এলো কি করে। ঠিক আছে, এই জিনিসটা এলো কি করে। ঠিক আছে, তো লিখে ফেলো। এটা লেখা হয়ে গেছে তো? আমি মুছলাম, রাব করলাম। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর গল্প। গল্পটা আমি একটু একটু করে বলবো আর প্রতিটা জিনিসপত্র লিখে যাব। ঠিক আছে, তো ফার্স্ট জেনারেশনে আমাদের 4 বিটের মাইক্রোপ্রসেসর ছিল। কত বিটের? 4 বিটের মাইক্রোপ্রসেসর। এগুলো কিন্তু এমসিকিউ তে জিজ্ঞেস করবে। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউ তে টুকটাক করে জিজ্ঞেস করে দেবে। ঠিক আছে, মাইক্রোপ্রসেসরকে আমরা মিউ পি লিখি, মাইক্রোপ্রসেসরকে আমরা মিউ পি লিখি, মিউ ফর মাইক্রোপ্রসেসর। বলতে পারলাম? এরকম কিন্তু অনেক জায়গায় বইতে, যদি অনেক সময় লোকের ইচ্ছা করতে পারে আমি একটা বই পড়বো, তো বই পড়লে দেখতে পাবে যে মিউ আকারে লেখা আছে। এই মিউ জিনিসটা যখনই দেখবে তখন বুঝবে মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, মাইক্রোপ্রসেসরকে কিন্তু মিউ দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, নেক্সট। এবার এটা কত সাল থেকে কত সাল পর্যন্ত চলেছিল? 1971 থেকে এটা চলেছিল 1972। ঠিক আছে, বাই হুম? বাই পৃথিবী বিখ্যাত নাম ইন্টেল কর্পোরেশন।
ঠিক আছে, প্রত্যেকের হয়েছে? ঠিক আছে, এবার এবার এর মধ্যে আমার এর মধ্যে কারোর কোনো প্রশ্ন নেই, তাহলে আমার একটা প্রশ্ন আছে, ডেফিনেটলি নেই আমি ধরে নিচ্ছি, কারণ কেউ কোনো কোশ্চেন জিজ্ঞেস করলো না, যে এই যে ইন্টেল, ঠিক আছে, তো ইন্টেল নামটা কোথা থেকে এলো এটা একটু বলে দিই। তো ইন্টেল নামটা এসছে ইন্টিগ্রেটেড ইন্টেলের ইন্ট এসছে ইন্টিগ্রেটেড থেকে, ঠিক আছে, বলতে পারলাম? ইন্টিগ্রেটেড, তো ইন্টেল কর্পোরেশন লিখেছি, তো ওই জন্য সবগুলো ক্যাপিটাল লেটারে লিখেছি, তাই আমি একটু লিখে দিই ভাই, নাহলে আবার থেকে বলবে। ইন্টিগ্রেটেড, ঠিক আছে। নেক্সট, ইলেকট্রনিক্স, ঠিক আছে, মনে থাকবে, ইন্টেল, ক্লিয়ার? শিখে গেল কিছু? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, নেক্সট, এই ইন্টিগ্রেটেড মানে ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স থেকে নাম এসছে ইন্টেল, ঠিক আছে। তো ইন্টেলের এই যে মানে ইন্টেলে 1971-72 সালে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ঘটার সময় এর প্রসেসরের স্পিড কিরকম ছিল, কোন প্রসেসরের স্পিড মাপা হয় কি দিয়ে? ক্লক পালস দিয়ে। ক্লক পালস বা ফ্রিকোয়েন্সি এর ইউনিট কি? ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডে ছেলেগুলোরা বলবে কি বলবে না? ফ্রিকোয়েন্সি, স্পিড মেজারমেন্ট করা হয় স্যার, টেকোমিটার। হার্জ, আমি বলছি ফ্রিকোয়েন্সির ইউনিট, ঠিক আছে, হার্জ, ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সির ইউনিট কি? হার্জ। এবার এটা ছিল কিলো হার্জে আর ছিল স্পিড 740 ফ্যাসিনেশন, ঠিক আছে। কতগুলো ট্রানজিস্টর ইউজ হয়েছিল? 2300 ট্রানজিস্টর। আমরা জানি, আমরা আমরা জানি ইন্টিগ্রেটেড সার্কিট নাম ছিল, হ্যাঁ কি না? নাম কি ছিল? ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট কিরকম ভাবে হয়েছিল? সার্কিটের ইন্টিগ্রেশন। কি সার্কিট ছিল তার মধ্যে? ট্রানজিস্টর ছিল। তাহলে কতগুলো ট্রানজিস্টর ছিল? 2300টা ট্রানজিস্টর ছিল। বুঝতে পারলাম? একদম স্যার, একদম। হ্যাঁ স্যার। বলবে, আমি কিন্তু মানে একদম একদম খুব দুর্বল, ঠিক আছে, এইসব ব্যাপারে। শুভজিৎ যখন আমাকে বলেছিল স্যার আপনি এটা পড়াবেন, আমি বললাম আমি খুব দুর্বল, আমি পড়াই না এসব, ঠিক আছে, আমি খুবই দুর্বল, ঠিক আছে, খুব দুঃখ আমার মনে। নেক্সট যেটা, হ্যাঁ না বলতে চাইছিলাম সেই জন্যই মজা পাচ্ছি। আরে এটা আমি পড়াই মাঝে মাঝে, আর তারপরে লোকে মজা পেয়ে যায়, এইসব আমি পড়াই না তারপরে, ওই জন্য, ঠিক আছে, এরকম হয় আমার সাথে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমাদের ইভলিউশন অফ মাইক্রোপ্রসেসর যেটা প্রথম জেনারেশনে ছিল যদি ধরে নেওয়া হয়, তাহলে কিন্তু 4 বিটের মাইক্রোপ্রসেসর, বাট এই 4 বিটের মাইক্রোপ্রসেসরকে আমাদের আদতে 4 বিট বানানো হয়নি, এটার বানানো হয়েছিল আদতে 8 বিটের মাইক্রোপ্রসেসর, ঠিক আছে। আমি একটু একটু করে ইভলিউশনটা বলি, বা লিখি, সেটাতে ভালো হবে। এই যে 4 বিটটা না, 4 বিটটা আদতে কোনো মান্যতা পায়নি, এই 4 বিটটা না আদতে কোনো মান্যতা পায়নি, যেটা প্রথম মান্যতা পেলো এই যে 4 বিটের মাইক্রোপ্রসেসরটা বললাম, ঠিক আছে। এই 4 বিটের মাইক্রোপ্রসেসরটা গুলো কিরকম ছিল, এটার উদাহরণ কি কেউ জানতে চাইবে না? এর উদাহরণ ছিল ইন্টেল, INTEL, ইন্টেল, ঠিক আছে, 4004 and 4040, ঠিক আছে, এইগুলো ছিল ইন্টেলের মাইক্রোপ্রসেসর এর নাম, ঠিক আছে। এক্সাম্পল অফ ইন্টেল মাইক্রোপ্রসেসর which is developed in 1971। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো 4 বিটের মাইক্রোপ্রসেসর ছিল। এবার এই মাইক্রোপ্রসেসরটা যে 4 বিটের মাইক্রোপ্রসেসর ছিল, খুব ভালো কথা, বুঝলাম আমি। এবার তার সঙ্গে সঙ্গে এই যে নামগুলো দিচ্ছি আমি 4004, এইগুলোর কি কোনো রেলিভেন্স আছে? এই যে নামটা আমি বলছি 4004, এটা হঠাৎ করে 4004 কেন দিল, 3004 কেন দিল না? কথাটা বোঝাতে পারলাম? আমি কি বললাম বোঝাতে পারলাম? ঠিক আছে, আমি হঠাৎ, ভেঙে লেখা হয়েছে এইভাবে স্যার। হ্যাঁ হ্যাঁ 8 বিট থেকে রকম করে ভেঙে মানে লেখা হয়েছে, মানে নিশ্চয়ই এর অর্থ আছে নিশ্চয়ই। হ্যাঁ ডেফিনেটলি অর্থ আছে, অর্থ না থাকলে এটাকে নিয়ে টানা হেচড়া করবো কেন? এই যে 4, ঠিক আছে, এটা ডিফাইন করে ওয়ার্ড লেন্থ, এটা ডিফাইন করে কি? ওয়ার্ড লেন্থ, ঠিক আছে। এই যে 4টা আছে, এই 4টা ডিফাইন করে ওয়ার্ডের লেন্থ, ঠিক আছে। এবার এই যে 4টা আছে, এই যে 4টা, ঠিক আছে,
দেখা যাচ্ছে দেখা যাচ্ছে? আরে দেখছো না দেখছো হ্যাঁ না? স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ এটা স্যার। হচ্ছে ওয়ার্ডের লেন্থ, ঠিক আছে। আর এটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। এই যে চারটা আছে এটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। এগুলো কি মানে একটু বোঝান। অবশ্যই বলবো, আমি তো বলার জন্যই আছি, ঠিক আছে। ওয়ার্ড লেন্থ, ওয়ার্ড লেন্থ মানে হচ্ছে আমাদের, অ্যাডমিট করে নি, ঠিক আছে। ওয়ার্ড লেন্থ মানে হচ্ছে ও কত বিটের অ্যাড্রেস নিয়ে কাজ করে, মানে ও যে কাজটা করে ও কিরকম ভাবে কাজটা করবে। 4টে বিটের জিনিসপত্র নিয়েও কাজ করতে পারবে, তার বেশি জিনিসপত্র দিলে ওর মাথায় আর কিছু ঢুকবে না। 4টে বিট মানে হচ্ছে কিরকম, 4টে বিট মানে হচ্ছে 1001, 4টে বিট। আবার 0000, মানে আমি যদি কোনো সময় আমার মন চায় যে 00 বাড়িয়ে দেবো, এগুলো কিন্তু হবে না। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? ইয়েস ঠিক আছে। তার মানে ও কিন্তু ওই 4 বিটের মধ্যেই ঘোরাফেরা করবে। ও যা কিছু করুক, ও অ্যাড্রেস জেনারেট করুক, ও যা কিছু অপারেশনস নিয়ে কাজ করুক, ও যদি কোনো অ্যাডিশন করে, ও যদি কোনো সাবট্রাকশন করে, ও যদি কোনো ডিভিশন অথবা মাল্টিপ্লিকেশন করে, ও কিন্তু এই 4 বিট নিয়েই অপারেশনস করতে পারবে। এর বাইরে ও কিন্তু আর কিছু করতে পারে না। এরকমই দুর্বল ছিল। বুঝতে পারলাম? ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল। আমি কোশ্চেনটার সঙ্গে সঙ্গে একটু একটা জিনিস জিজ্ঞেস করে নি। তোমরা হাফ অ্যাডার আর ফুল অ্যাডার বোঝো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার। হাফ অ্যাডার কি করতে পারে আর ফুল অ্যাডার কি করতে পারে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস? বলবে না? স্যার হ্যাঁ বলছি। হ্যাঁ বলো, কে বলছে? হ্যাঁ বলুন, বলো। বলুন। ফুল অ্যাডার তো স্যার 8টা ডিজিট পর্যন্ত স্যার ওই সাম করতে পারে, 4 ডিজিট পর্যন্ত সাম করতে পারে স্যার। হাফটা হচ্ছে 4টে হবে, 4টে ডিজিটের করে, আর ইয়েটা ফুল অ্যাডারটা মানে 8টা করে মেবি। হ্যাঁ 8টা, মেবি 8টাই। ও বাবা, স্যার এই 8টা না স্যার, অবস্থা। অক্টাল সংখ্যা পর্যন্ত নয়। ঠিক আছে, আমি একটু দেখাই। এই যে তোমরা এরকম করে মনে রাখছো না, সব সময় মনে রাখবে হাফ কিন্তু 2 বিটের অ্যাড করতে পারে, ঠিক আছে। 2 বিট 2 টু দি পাওয়ার 2 4, 3 বিট 2 টু দি পাওয়ার 3 8, ক্লিয়ার? তার মানে হ্যাঁ, স্যার। আমাদের 2 বিট অ্যাড করতে পারে, 3 বিট অ্যাড করতে পারে, তার মানে এতগুলো কম্বিনেশন, ক্লিয়ার? তার মানে প্রথমটা হচ্ছে হাফ অ্যাডার 4 বিট আর ফুল অ্যাডার 8 বিটের 8 বিট। অ্যাড করতে পারে, ক্লিয়ার? একদম। এই সমস্ত দুর্বল ব্যাপারগুলো মনে রাখতে পারছো না, তাহলে আর কি হবে? ঠিক আছে, নেক্সট যে ব্যাপারটা বলবো, এগুলো তো তোমরা জানবে, আমি তো জানি না, আমি তো দুর্বল, আমি তো সিএসি, ঠিক আছে। আমি তো তবু মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার পড়াই, এগুলো তো ইলেকট্রনিক্স এর সাবজেক্ট। শুভজিৎ যেদিন ফোন করেছিল, আর যদিও কোইন্সিডেন্টালি আমারও নাম শুভজিৎ, ঠিক আছে না? ও ভালো কথা, আমার ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়নি। আমি মনে করি আমার পড়ানোটাই আমার ইন্ট্রোডাকশন, যেটা আমি প্রতিটা ক্লাসেই বলে থাকি, তাই জন্য আমার নাম শুভজিৎ, দ্যাটস ইট, ফুল স্টপ, ঠিক আছে, আর কোনো কথা নেই, ঠিক আছে। আমি একটু পড়িয়ে ফেলি, ঠিক আছে। নেক্সট যেটা বলছিলাম যে আলটিমেটলি ফ্ল্যাগ রেজিস্টার, লোকে বললো এই ফ্ল্যাগ রেজিস্টার, হ্যাঁ বলো। বলছে 4 বিটের বেশি স্যার হলে কম হলে করতে পারবে না স্যার, 3 বিটের হলে কেন করতে পারবে না স্যার হ্যাঁ, মাইক্রোপ্রসেসর? এগুলো তো দুর্বল কোশ্চেন, এগুলো তো পৃথিবীর দুর্বল কোশ্চেন, ঠিক আছে। মানে আমার কাছে 1 কেজির একটা ব্যাগ আছে, আমি কি 500 চাল আনতে পারবো না? এটা তো এরকম ধরনের কোশ্চেন, ঠিক আছে। তো এইটা এইরকম কোন কোশ্চেন করো, এগুলো দুর্বল, ঠিক আছে। নেক্সট যেটা বলছি সবল কোশ্চেন, যেটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার কি কাজ করে। ফ্ল্যাগ রেজিস্টার সিপিইউ এর ওয়েদার কন্ডিশন বোঝায়, এই কথাটা মনে থাকবে তো। সিপিইউ এর হাল হকিকত কিরকম আছে সেটা বোঝায় কিনা ফ্ল্যাগ রেজিস্টার। এক বাংলা কথায় যদি বলি, ফ্ল্যাগ রেজিস্টার বলে সিপিইউ এর স্ট্যাটাস। সিপিইউ এর স্ট্যাটাস কি সেটা বোঝায় হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। সিপিইউ আলটিমেটলি কি কোনো মানে কোনো কি বিট নিয়ে কাজ করছে, কোনো অপারেশনস করছে? অপারেশনস যদি করছে, তাহলে ওই অপারেশনটা কি সাকসেসফুল হয়েছে? অপারেশনসটা যদি সাকসেসফুল হয়েছে, যে রেজাল্টটা বেরিয়েছে সেই রেজাল্টটা পজিটিভ না নেগেটিভ, এই সমস্ত দাবি দাবাগুলো করে কে? আমাদের ফ্ল্যাগ রেজিস্টার। বুঝতে পারলাম? মানে সিপিইউ কোন একটা কাজ করছিল, কোন একটা অপারেশনস করছিল, কোন একটা ডেটাকে ট্রান্সফার করছিল, যা কিছুই করুক না কেন, সিপিইউ এর কারেন্ট স্ট্যাটাসটা বলে দেয় ফ্ল্যাগ রেজিস্টার। প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো না হলো না? বলবে একটু, ঠিক আছে। মানে আমার এই যে একটা দুর্বল ব্যাপার, একটা উদা দিয়ে না দেখালে না লোকে একটু হ্যাঁটা একটু ভালো স্পষ্ট আসে না। 11 মাইনাস 11 আর প্লাস 5 যোগ করলে কত হয়? -6। ঠিক আছে, এই -6, তাহলে এই যে -6টা হবে, এই মাইনাসটা যে মাইনাসে এই যে 6 রেজাল্টটা আসলো, এই 6 রেজাল্টটা
পজিটিভ না নেগেটিভ? উত্তর হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই নেগেটিভটা ফ্ল্যাগ বিট ধরে থাকে, মানে আলটিমেটলি ফ্ল্যাগ রেজিস্টার বলে দেয় যে কারেন্ট স্ট্যাটাসটা কি। মানে এই 11টাকে আমাকে তুলে আনতে হবে, 5টাকে আমার তুলে আনতে হবে, মাঝখানে প্লাস অপারেটরটা বসে আছে। কথাটা বোঝাতে পারছি? 11টাকে তুলে আনতে হবে, 5টাকে তুলে আনতে হবে, এবং তারপরে দুজনের অ্যাড হবে, এবং অ্যাড হয়ে গিয়ে রেজাল্টটা কিন্তু একটা XYZ লোকেশনে বসবে। এই ব্যাপারটা বোঝা গেল? স্যার হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। এই যে ব্যাপারটা আমি করলাম, এই ব্যাপারটা হয় কি করে এরপরে আমি একটু বোঝাবো, ঠিক আছে। বাট বিফোর দ্যাট আমি ইভলিউশনটা না খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিই, ঠিক আছে। ইভলিউশনটা কমপ্লিট করব, বাট তার জন্য এই কমপ্লিট করার পরেও আমি কিন্তু প্রত্যেককে ইভলিউশনটাকে আরেকবার করে পরে যখন তারা ক্লাস করতে আসবে, ঠিক আছে, তখন আমি তাদেরকে আরো ডিটেলসে ব্যাপারটা করব। কারণ ইভলিউশন হতে থাকলে না ডেমো ক্লাসে লোকে বলে ইতিহাস নিয়েই শেষ করে দিল পুরো ক্লাসটাকে, ঠিক আছে, তাহলে কিন্তু একদম বাজে ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য ইভলিউশনটাকে তাড়াতাড়ি শেষ করবো এবং একটু ঢুকবো যে ভেতরে এরা কাজ কিরকম ভাবে করে, মাইক্রোপ্রসেসরের ভেতরে কাজটা অ্যাকচুয়ালি হয় কি করে অকার, ঠিক আছে। নেক্সট সেকেন্ড জেনারেশন, আমার সঙ্গে সঙ্গে লিখবে, হ্যাঁ, ঠিক আছে। সেকেন্ড জেনারেশন তাহলে কত বিটের হয়ে গেল? 4টা ডবল হয়ে গেল 8 বিট, ঠিক আছে। কিরকম করে বাড়ছে? 2 এর পাওয়ারে কিন্তু বাড়ছে, বারবার করে বুঝবে, 2 এর পাওয়ারে কিন্তু বাড়ছে, ক্লিয়ার। তাহলে কত বিটের হয়ে গেল? 8 বিটের হয়ে গেল। কত সালে এলো? 1973 কথাটা বোঝাতে পারলাম? 1973 তে এলো, ঠিক আছে। ওফ, কে রে ভাই ফোন করে? হ্যালো, হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। স্যার বলছিলাম কি, আমার একটা অনলাইন ক্লাস চলছে, যদি একটু কাইন্ডলি আপনাকে একটু পরে ফোন করি। আমি, হ্যাঁ, আপনাকে কটার মধ্যে ফোন করা যাবে যদি একটু কাইন্ডলি বলেন? আমি মোটামুটি 10-15 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো, র্যাপ আপ করে ফেলবো, ঠিক আছে। ওকে স্যার, ওকে, ঠিক আছে। তো এই সবল ক্লাসগুলোর মধ্যে দুর্বল কথাবার্তা চলে আসলো, কিছু করার নেই, ঠিক আছে। এটা কলেজ থেকে ফোন এসেছিল, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে। নেক্সট যেটা বলছিলাম যে এটা কত সালে এলো? 1973 তে এলো, ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? 1973 তে এলো এবং কত বিটের হলো? 8 বিটের। উদাহরণ কি ছিল লিখে ফেলো। ইন্টেল, সেই আবারও ব্যক্তিত্ব এলো, ইন্টেল 8008। বুঝতে পারছো তো এই 8008 মানেটা কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইভাবেই প্রত্যেকটা নাম এসছে, ঠিক আছে। 8088, ঠিক আছে, ঠিক আছে। থার্ড জেনারেশন। আচ্ছা, কতগুলো ট্রানজিস্টর, কতগুলো প্রসেসর, ওগুলো কি বলবো? হ্যাঁ স্যার, বলে দিন। আচ্ছা, না স্যার, হ্যাঁ স্যার এরকম বলছো না, এমন পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, 8008 এ লিখে ফেলো, 8008 এ লিখে দাও। নাম্বার অফ ট্রানজিস্টর হচ্ছে 3500, ঠিক আছে, হয়েছে? হ্যাঁ স্যার। আমার অনেক বক্তব্য বলার আছে, এর মধ্যে আরো আছে। এটা হচ্ছে 50,000 ইনস্ট্রাকশন পার সাইকেল নিয়ে কাজ করতো। 50,000 ইনস্ট্রাকশন পার সাইকেল, মানে এক একটা সাইকেলে 50,000 ইনস্ট্রাকশন। কথাটা বলতে পারলাম? এক একটা সাইকেলে 50,000 ইনস্ট্রাকশন। এই বক্তব্যটার মানে হচ্ছে, এর মধ্যে আবার বলতে হবে, ঠিক আছে। শেষ করতেই পারবো না আমি 15 মিনিটের মধ্যে, কি করে শেষ করব এত বক্তব্য, ঠিক আছে। এই কথাটার মানে হচ্ছে কিছুটা এরকম। প্রথমে বুঝতে হবে যে ইনস্ট্রাকশন সাইকেল জিনিসটা কি। কথাগুলোর মধ্যে প্রচুর বক্তব্য আছে, যখন মেন কোড টপিকে ঢুকে যাওয়া হয় না, তখন লোকের এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকে না। আর সারা জীবন পুরো সেমিস্টারটা পাস করে যাওয়ার পরেও না একটা মানে প্রবলেমের মধ্যে থাকে, একটা মানে কি বলবো, একটা বিকট পরিস্থিতির মধ্যে থাকে যে আমার সাথে চমৎকার হলো নাকি, বুঝতেই পারছো। যাই হোক, অনলাইনে সব কথাবার্তা বললাম নেই, ঠিক আছে। তো আলটিমেটলি, হ্যাঁ, তো আলটিমেটলি এইরকম সেমিস্টার প্রচুর পাস করেছো তোমরা, যে আলটিমেটলি কি হয়ে গেল সেটাই বোঝা গেল না, ঠিক আছে। সেই রকম ব্যাপারটা আমি একটু চেষ্টা করি। অনলাইনে স্যার, গুগল বাবা। হ্যাঁ, তো ওরকম হয়, ঠিক আছে। তো যাই হোক, তো আলটিমেটলি আমি একটু বুঝিয়ে দিই, 50,000 ইনস্ট্রাকশন সাইকেল কথাটার মানে কি, ইনস্ট্রাকশন সাইকেল ব্যাপারটা মানে কি। এই ব্যাপারটার মানে হচ্ছে এর মধ্যে 3টে ঘটনা জড়িত আছে, ঠিক আছে। এইটার মধ্যে 3টে ঘটনা জড়িত আছে। কে? ফেচ,
ডিকোড, এক্সিকিউট। ঠিক আছে, মানে এই কথাটার মানে হচ্ছে এই যে ফেচ, ডিকোড, এক্সিকিউট লিখলাম না, এই কথাটার মানে তাকে তুলে আনো, মানে ইনস্ট্রাকশনটা কোথায় পড়ে আছে তাকে তুলে আনো, তুলে আনার পর তাকে ডিকোড করা হবে। ঠিক আছে, মানে একটা ইনস্ট্রাকশন সেট আমি একটা লিখেছি। ঠিক আছে, আমি যদি একটা লিখি সাপোজ ধর একটা ইনস্ট্রাকশন লিখলাম মুভ এবি। ঠিক আছে, এই যে কথাটা আমি এই ইনস্ট্রাকশনটা তুলে তো আনলাম, এই কথাটার মানেটা কি সেটাকে বলা হয় ডিকোড। মানে এই কথাটার মানেটা কে বুঝবে? আমার সিপিইউ বুঝবে, ভেঙে ভেঙে বুঝবে। বলতে পারলাম? এটাকে ভাঙা। ডিকোড মানে বুঝবে, ভাঙা। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারলে? আমি এখন কিন্তু ইনস্ট্রাকশনের মধ্যে ঢুকছি না, তাহলে কিন্তু মানে পুরো পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু ক্লাস শেষ হবে না। বলতে পারলাম? পুরো সব ব্যাপারে ডিটেইলসে ঢুকতে গেলে আমি কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। ফেচ কথাটা মানে ইনস্ট্রাকশন সাইকেল যেহেতু কথাটা এলো তাই জন্য বলে দিলাম, ইনস্ট্রাকশন সাইকেল এই তিনটে ঘটনা নিয়ে ঘটে। ঠিক আছে, এবং এটা একটা ঘূর্ণাবর্ত পদ্ধতি। ঠিক আছে, মানে ফেচ হয়, ডিকোড হয়, মাঝখানে লিখি ডিকোড হয়, আর এক্সিকিউট হয়। ক্লিয়ার? এবং এটা চলতে থাকে। ফেজটা কি বললেন? আরেকবার বলুন। ফেজটা মানে হচ্ছে ইনস্ট্রাকশনটাকে তুলে আনবো। কোথাও তো একটা পড়ে আছে ইনস্ট্রাকশনটা কোথায় পড়ে আছে? হয়তো আমার সিপিইউ তে পড়ে আছে, হয়তো র‍্যামে পড়ে আছে ইনস্ট্রাকশনটা। ঠিক আছে, অথবা ইউজার ইনপুট করেছে। এই যে ইনস্ট্রাকশন গুলোকে আমি তুলে আনবো। ক্লিয়ার? তুলে এনে প্রসেসরকে দিলে তবেই তো কাজ করবে, হ্যাঁ কি না? অবশ্যই। ঠিক, তাহলে আলটিমেটলি ফেচ মানে হচ্ছে তুলে আনা, তুলে আনবো। ফেচ মানে টু ফেচ আ পেল অফ ওয়াটার, ছোটবেলায় পড়েছিলাম। ঠিক আছে না? তুলে আনবো। ঠিক আছে না? নেক্সট ডিকোড করা। ডিকোড করা মানে কি? ভাঙা, টুকরো টুকরো করবো। ঠিক আছে, ইনস্ট্রাকশনটার মানে কি আদতে? আর এক্সিকিউট করা মানে হচ্ছে যে কাজটা দিয়েছিলাম সেটা পারফর্ম করব। মানে আমি যদি দিতাম অ্যাড এ বি, এই কথাটার মানে কি? ভাই এ আর বি কে অ্যাড করো। কথাটা বলতে পারলাম? এ আর বি কে অ্যাড করো। কথাটা ক্লিয়ার হলো? এক্সিকিউট কথাটার মানে কি? অ্যাড এ বি, মানে ফেচ মানে ইনস্ট্রাকশনটাকে তুলে আনবো, ডিকোড মানে অ্যাড ওয়ার্ড জিনিসটার মানেটা আমি বুঝবো, আর এক্সিকিউট মানে হচ্ছে অ্যাড অপারেশনটা পারফর্ম করার পর রেজাল্টটা আমি পাবো। কথাটা বলতে পারলাম? কথাটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? এরকম ধরনের ঘটনা কতগুলো হতো? এরকম ধরনের ঘটনা কতগুলো হতো? 50,000। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার হলো? একদম এরকম বোঝাতে হয়, না হলে ভেঙে ভেঙে না বোঝালে না ছেলেপুলেরা বুঝবে কি করে? ঠিক আছে, হ্যাঁ কি করব আমি তো এইরকম দুর্বল। দুর্বল। স্যার আপনারা সেরা বোঝাচ্ছেন স্যার, ভালো লাগছে স্যার। ঠিক আছে, থার্ড জেনারেশন। ঠিক আছে, বাড়ি ক্ষুদিরাম হলাম। ঠিক আছে, যেটা হচ্ছে ব্যাপার, আমি এটাই বলতে সেকেন্ডের ক্লক স্পিডটা একটু বলবেন? হ্যাঁ ক্লক স্পিডটা সেকেন্ডের। সেকেন্ডেরটা ক্লক স্পিড, সেকেন্ডেরটার ক্লক স্পিড হচ্ছে কত, মানে নাম্বার অফ ট্রানজিস্টরের উপর ডিপেন্ড করছে। তোমার ট্রানজিস্টর কত বলেছিলাম? 3500 নাকি? 3500 বলেছিলাম তো? তাহলে হচ্ছে 500 কিলোহার্জ। 500 কিলোহার্জ। যদি তোমার এটা 8080 হয়ে যায়, যদি তোমার এটাই 8080 হয়ে যায়, প্রচুর বক্তব্য লিখতে হবে। এই হিস্ট্রিটার জন্য একটা আলাদা ক্লাস আছে। ঠিক আছে না? হিস্ট্রিটা একটা পুরো চার্ট বানিয়ে দিতে হবে, চার্টটা বানিয়ে তবে কমপ্লিট করতে হবে। ওই রকম ডেমো ক্লাসে মানে পৃথিবীর সবকিছু ইনফরমেশন দিলে ওই 2 ঘন্টার ক্লাস হবে। আর যারা ইউটিউবে বসে দেখবে তারা তো প্রথমেই স্বাদটা পাবে না, প্রথমেই কি হবে? বিস্বাদ হয়ে যাবে। প্রথমেই বলবে কি ওরে বাবা 1 ঘন্টা 22 মিনিটের ক্লাস, না 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 তাহলে থাক, দরকার নেই। ঠিক আছে না? বলতে পারলাম? অলরেডি হয়ে গেছে 1 ঘন্টা। হয়ে গেছে? এ বাবা, তো আমি 30 মিনিটে বলি, এরকম হয় আমার সাথে। ঠিক আছে, যাই হোক, 8080 নাম্বার অফ ট্রানজিস্টর কতগুলো ছিল? তখন এটা হয়ে যাবে 6000। ঠিক আছে, এবং এটার যেটা ক্লক স্পিড তখন সেটা হয়ে যাবে 2 মেগাহার্জ MHz। ঠিক আছে, এইটাই যদি হয়ে যায় 8085 তখন কিন্তু তার আবার পাল্টে যাবে, সেটা হয়ে যাবে 6500 নাম্বার অফ ট্রানজিস্টর, ক্লক স্পিড হয়ে যাবে 3 মেগাহার্জ, আর নাম্বার অফ ইনস্ট্রাকশন হয়ে যাবে 769230। মানে কত? আরে লিখেছো নাকি এগুলো ছেড়ে দেবো, স্কিপ করবো?
স্কিপ করবো হ্যাঁ কি? স্যার লিখুন। হ্যাঁ 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 ঠিক আছে, যদি স্কিপ করতে বলো স্কিপ করে যাবো, আর নইলে লিখাবো, আর কিছু ব্যাপার না। ঠিক আছে, এখানে লিখছি তো, হ্যাঁ স্যার হ্যাঁ লেখা হয়ে গেছে। হ্যাঁ লেখা হয়ে গেছে। তো এটা কি বললাম, 76, 92, 30। যদি এটা থার্ডটা বাদ দাও, কাটো, থার্ডটা নয় কিন্তু, এটা থার্ড কিন্তু এখনো কিন্তু যাইনি, পৌঁছায়নি থার্ডে। ঠিক আছে, এটা সেকেন্ডারি চলছে এতগুলো ভেরিয়েশনস। ঠিক আছে, 76, 92, 30 কথাটার মানে হচ্ছে 7,69,230, 70 মানে 7,69,230 নাম্বার অফ instructions per second। আচ্ছা এটা লিখে রাখি ভাই, পার সেকেন্ড। ঠিক আছে, হয়েছে? এটা কিন্তু 8085 বললাম, শুভজিৎ। হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কে কে আমাদের জয়েন করেছে? কি জানো একটা জন, অপরিমিতা না কি জানো জয়েন করলো, এটা কি জানো না, লাস্টে জয়েন করেছিল। হ্যাঁ, ও ছাড়ো বাদ দাও। ঠিক আছে, লেট ইট বি। ঠিক আছে, নেক্সট যেটা বলছিলাম, যে থার্ড জেনারেশনের সাইজটা হয়ে গেল, আমি একটু মুছলাম উইথ ইউর পারমিশনস। ঠিক আছে, অবশ্যই। থার্ড জেনারেশনে এটাই হয়ে গেল। ঠিক আছে, একটু এরকম করে টেবিলটা বানাবে, তাহলে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, কত বিটের? 16 বিটের। ঠিক আছে, তারপরে কে কে আসলো এই ফ্যামিলির মধ্যে? 8086, 8088। ঠিক আছে, 8088, 80186। ঠিক আছে, আমি একটু এটাকে একটু জট ডাউন করে একটু না আলাদা করে দিই, হ্যাঁ, তাহলে না বুঝতে সুবিধা হবে। একটু এটার মধ্যে অনেক বক্তব্য আছে আর কি আমার। ঠিক আছে, ঠিক আছে, ঠিকঠাক লিখলাম তো? এটাকে কেটে দিই, এটাকে কিছুক্ষণের জন্য কেটে দিই। এই যে যতগুলো লিখলাম, এগুলো হচ্ছে 86 ফ্যামিলি মেম্বার। 86 ফ্যামিলি বলা হয়, 86 ফ্যামিলির মধ্যে পড়ে। দেখো সবার লাস্টে 86 আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এছাড়াও এই জেনারেশনেই কিন্তু এসেছিল, যেটা আমি কাটলাম কিছুক্ষণ আগে, 8088, 80188। ক্লিয়ার হলো? প্রত্যেকের হলো? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এগুলো 88 ফ্যামিলি মেম্বার। 88 ফ্যামিলি মেম্বার বলা হয় না, ঠিক আছে, কিন্তু যেটা বলা হয় সেটা বলে দিয়েছি। ঠিক আছে, 8088 মানে যেটা নিজের ইচ্ছা মতো নাম করে দেবো তা নয়। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলি 8086 ফ্যামিলি কেন বলা হয়, এটার ব্যাপারে একটু গল্প আছে, গল্পটা বলে দিই। ঠিক আছে, আমাদের 8086 ফ্যামিলি হচ্ছে আমাদের সেই ফ্যামিলি, যেই ফ্যামিলিতে আমাদের পার্সোনাল লোক এসলো, যেটার নাম পিসি, পার্সোনাল কম্পিউটার আসলো। 8086 হচ্ছে প্রথম সাকসেসফুল মাইক্রোপ্রসেসর বা কমার্শিয়াল মাইক্রোপ্রসেসর, যেটাকে কিনা আমরা পিসি হিসেবে গ্রাহ্য করলাম, মানে পার্সোনাল কম্পিউটার হিসেবে গ্রাহ্য করলাম বা নিলাম। কথাটা বলতে পারলাম? 8086 হচ্ছে সবচেয়ে সাকসেসফুল ফ্যামিলি মেম্বার্স। কেন? কারণ এদের একে বানানোর জন্য একজন কোম্পানি এসেছিল যার নাম ইন্টেল, এটা পৃথিবীর সবার জানা আজকের ডেটে, কিন্তু তার সঙ্গেও একটা জায়ান্ট কোম্পানি এসেছিল যার নাম আইবিএম। বলতে পারলাম? মানে এই দুজনের অবদানে আমাদের তৈরি হয়েছিল এই 8086 ফ্যামিলি, মানে সরি 86 ফ্যামিলি। বলতে পারলাম? এই দুজনের অবদানে আমাদের ওই চিপটা পার্টিকুলারলি ডিজাইন হয়েছিল। ক্লিয়ার? তো সেই জন্য এটা চরম সাকসেসফুল হয়েছিল তখনকার ডেটে, থার্ড জেনারেশন। ক্লিয়ার? বোঝাতে পারলাম প্রত্যেককে? অবশ্যই। ক্লক পালস, নাম্বার অফ ইনস্ট্রাকশন সাইকেল, এরও প্রচুর আছে, এই প্রতিটার জন্য এক একটা হবে। ঠিক আছে, আমি অত ডিটেলসে গেলাম না। ঠিক আছে, যখন আমরা রিয়েল লাইফে ক্লাস করব তখন কিন্তু আমাদের প্রচুর বক্তব্য থাকে। ঠিক আছে, সেই বক্তব্যগুলো আরো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, যেগুলো ডেমো ক্লাসে বলে ওঠা সম্ভবপর হয়ে ওঠে না। ঠিক আছে, কারণ এটা রেকর্ড হচ্ছে, প্লাস এটা লিমিটেড একটা টাইম পিরিয়ডের জন্য। ঠিক আছে, কারণ আলটিমেটলি আমি যদি প্রচুরক্ষণ ধরে রেকর্ড করি, কিন্তু একজন আছে যারা একদম প্রথম অবস্থায় ক্লাসটা দেখবে, তারা কি করবে, দেখে বলবে ও বাবা এতক্ষণের ক্লাস, এটা আমার দেখা সম্ভব না। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে স্যার। দূর বাবা, এই ছেলেটা টাইম বোমের মতো বলছে। নেক্সট দাঁড়াও, নেক্সট লেখো,
নেক্সট হচ্ছে এর পরেরটা আমি দুটো দিয়ে শেষ করব, এবং আমি একটা ব্যাপার করবই করব, সেটা হচ্ছে যেটা আমার খুব ইচ্ছা আছে। ঠিক আছে, 1 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে, 10 মিনিটের মধ্যে শেষ করতেই হবে এনি হাউ। ঠিক আছে, নেক্সট মাইক্রোপ্রসেসরে তাহলে 4th জেনারেশন চলে আসলো। 4th জেনারেশন, ঠিক আছে, 4th জেনারেশনে কি আসলো? 32 বিট। ঠিক আছে, 4th জেনারেশন 32 বিট। 80 ওই যে মানে ওই যে ওই ফ্যামিলি মেম্বার ছিল না, ওই ফ্যামিলি মেম্বারের মধ্যেই দেখো চলছে 80386, 80486, সেটা ওই জেনারেশনে পড়লো না, এটা নেক্সট জেনারেশনে চলে আসলো, কিন্তু ওটা কিন্তু 86 ফ্যামিলি মেম্বার। বুঝতে পারছি? ইন্টেল, একদম ইন্টেলই কিন্তু সব ইন্টেল। ঠিক আছে, ঢুকে গেল এই জেনারেশনে, ঢুকে গেল যার নাম তোমরা সবাই পরিচিত হবে, পেন্টিয়াম। নাম শুনেছো তো, পেন্টিয়াম 1 2 3 4? স্যার ঠিক আছে, হ্যাঁ স্যার। এর নাম ছিল পেন্টিয়াম 1993, which is very much important। ঠিক আছে, হাইলাইট করে দিচ্ছি। হাইলাইট করতে গেলাম কি হলো? তাহলে 4th জেনারেশনে স্যার পেন্টিয়াম চলে এলো। হ্যাঁ আগে, হ্যাঁ ওই জন্য তো নাম দেওয়া হয়েছিল পেন্টিয়াম 4, টিং টং টিটিং, মনে পড়ছে? পেন্টিয়াম 1 2 3 4। স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, আর আমরা তো পেন্টিয়াম নিয়েই কাজ করেছি, আমরা তো 4th জেনারেশনে ছিলাম। 4th জেনারেশনের আগে যারা এখানে কেউ ক্লাস করছে নাকি 4th জেনারেশনের আগে? স্যার আমার বাবারা আছে। সে কি, কে জানে ভাই। কি এখনো চলছে? না না, পেন্টিয়ামের আগে তো আমার মনে হয় না তোমার বাবারাও করেছে, অসম্ভব ব্যাপার, হতে পারে না। এ তো সায়েন্টিস্টরা করতো তখন তো, মানে মাউসের যে পোর্টটা ছিল দেখতেই অন্যরকম ছিল, তুমি জানোই না। সেসব গল্প নিয়ে কথাবার্তা বলতে আরম্ভ করলে কি বলবো আর, সেসব নিয়ে দেখাতে হবে তোমাকে। আমি ছবি দেখাতে পারতাম, কিন্তু আমার সময় অল্প, দেখাতাম তোমাকে। সে বক্তব্যটাই অন্যরকম ছিল, তার ব্যাপার স্যাপার। তাহলে 5th জেনারেশন যেটা হলো, ঠিক আছে, সেই জেনারেশনে ঢুকে গেছিল 64 বিট। ঠিক আছে, কে কে? ইন্টেল কোর টু ডুও, কোর টু, মনে পড়ছে? ডুয়াল কোর, কোর টু ডুও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, লিখে ফেলো, আদার ভার্সনস গুলো লিখে ফেলো। কোর টু ডুও, কোয়াড কোর, কোর টু এক্সট্রিম, লিখে দি ভাই, কোর টু ডুও। নেক্সট লেখো হচ্ছে কোর টু কোয়াড, কোর টু কোয়াড। এই ডুওটা কোয়াড হলো। এরও বক্তব্য আছে, এই যে ডুয়াল কোর, কোর টু ডুও, যেদিন প্রথম দিন ক্লাস করতে আসবে, যারা ক্লাস করতে আসবে তাদেরকে আমি এগুলো বলবো। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রা আমার অ্যাড অন দেবো, দিওয়ালি গিফট। ঠিক আছে, ডুয়াল কোর, কোর টু ডুও, ইন্টেল i3 i5 i7, এদের মধ্যে ডিফারেন্স কোথায় এগুলো বলে দেবো। এগুলো হচ্ছে যখন আমার গল্প করতে মানে ক্লাস করাতে আর ইচ্ছে করে না, তখন এই রকম প্রোডাক্টিভ জিনিসপত্র শিখিয়ে দিই, যেগুলো লাইফে একটু ইন্টারেস্টিং। ঠিক আছে, সেগুলো শিখিয়ে দিই। ঠিক আছে, নইলে এরকম জিজ্ঞেস করি না, জানো তো আমি এরকম জায়গায় গেছিলাম KFC তে, গিয়ে আমি এরকম একটা এই বাকেট অর্ডার করলাম, এই সমস্ত গল্প করে হবে কি, দুর্বল। ঠিক আছে, এক্সট্রিম। ঠিক আছে, এই সমস্ত গল্প করে কোনো লাভ নেই, একটা বক্তব্য দেব, যে বক্তব্যটা গায়ে লাগে। ঠিক আছে, এই সমস্ত কিন্তু আদার ভার্সনস ছিল 5th জেনারেশনে, প্রত্যেকে বোঝাতে পারলাম। নেক্সট আরো এসেছিল i3 i5 i7। ঠিক আছে, কবে কবে এসেছিল? 2007 সালগুলো আশা করি ভুল হবে না, মোস্ট প্রবাবলি। ঠিক আছে, মনে করে করে লিখছি তো, হয় এই বয়সে একটু ভুল হতে পারে। ঠিক আছে, তো হবে না, আশা করি হবে না। ঠিক আছে, মানুষ মাত্র বল। না না না, আমি এরকম মানুষ মাত্র ভুল হলেই তাহলে টিচার ভুল। ঠিক আছে, ভুলভাল টিচার হয়ে যাবে তাহলে। ঠিক আছে, নেক্সট যেটা বলছিলাম, যে আলটিমেটলি এই সমস্ত সালগুলো আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট যদি আমাদের জেনারেশন ওয়াইজ ধরা হয়। ঠিক আছে,
তো এইগুলো কিন্তু মানে আমি বলে দিলাম, এগুলো খুব পপুলার, তো তাই জন্য এগুলো বলে দিলাম, কিন্তু এত বেশি ডিটেলসে আশা করি পড়তে হবে না। প্রত্যেককে বোঝাতে পারলাম? ঠিক। এবার যে জিনিসটা নিয়ে আমি কাজ করব, এরপরে কিন্তু মাইক্রোপ্রসেসর টাইপস আছে, টাইপস অফ মাইক্রোপ্রসেসর, ঠিক আছে? সেই টাইপস অফ মাইক্রোপ্রসেসর কিন্তু আমি বললাম না আজকের ডেটে, ঠিক আছে? পরের দিন শুভজিতের টাস্ক টাইপস অফ মাইক্রোপ্রসেসর, এটা আমাকে একটু বলে দেবে, মনে করাবে। ওকে, ঠিক আছে, এখান থেকে আমি একটু স্টার্ট করব, আমার এখানে অনেক বক্তব্য আছে, ঠিক আছে? এটা মুছে দিলাম, ঠিক আছে? কারণ আমার ক্লাসটা একটু করে লেন্দি হয়ে যাচ্ছে। কতক্ষণ চলছে টাইম বোম? চলছে স্যার 25 মিনিট হয়েছে, 1 ঘন্টা। ভালো লাগে না আমার। তার মধ্যে স্যার হচ্ছে 1 ঘন্টা 5 মিনিটের ক্লাস হয়েছে, বাকি আগে ঝামেলা হয়েছিল, মানে ঝামেলা বলতে কথাবার্তা হচ্ছিল। হ্যাঁ, কথাবার্তা হচ্ছিল তো, ওটা কোনো ব্যাপার না, কথাবার্তা হচ্ছিল কোনো ব্যাপার না। 1 ঘন্টা 5 মিনিট ইজ আ ভেরি গুড টাইম, ঠিক আছে? ওটা কোনো ব্যাপার না, ওটা কেটে দেবো। ওটা তো রেকর্ড হয়নি না, ওটা তো রেকর্ড হয়নি আমার রেকর্ডিং। না না, ওটা তো আমার তো দুর্বল, ওটা তো রেকর্ড হয়নি না, ওটা আমার তো রেকর্ড হয়নি, ঠিক আছে? ওইটা আমার কোনো বড় ব্যাপার না। তাহলে তো খুব ভালো ব্যাপার, খুব দারুণ টাইমে চলছি আমি। অপূর্ব টাইম, একদম অপূর্ব, এই ওয়ার্ডটা বলতে হবে। তো নেক্সট যে জিনিসটা আমি একটু সবাইকে একটু দৃষ্টিপাত করতে চাইবো, সেই দৃষ্টিপাতটা একটু করে দিই, ঠিক আছে? প্রত্যেকে আমরা এক্ষুনি শিখলাম না যে ফেচ, ডিকোড, এক্সিকিউট, এই ব্যাপারটা, ইনস্ট্রাকশন সাইকেলটা, এই ইনস্ট্রাকশন সাইকেলটা সঙ্গে জড়িত আছে 3টে বাস, ঠিক আছে? আমাদের এই ঘটনাটা পুরো ঘটে 3টে বাসের থ্রু। দূর তেরিকার, 3 bus are responsible to execute the whole instruction, ঠিক আছে? তাহলে এই ইনস্ট্রাকশনটাকে, এই হোল ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে গেলে 3খানা বাস আমাদের খুব জরুরি। সেই 3খানা বাসের নামটা একটু বলে দিলে কি ভালো হয় না? অবশ্যই। 3টে বাসের নাম আমাদের জানতে হবে। একটা হচ্ছে, আমি বাসের নাম নিচে সবার পেছনে, মানে বাসটা কিন্তু কমন, ঠিক আছে? একটা হচ্ছে ডেটা, অ্যাড্রেস, না একটু অ্যাড্রেসটা আগে লিখি, ঠিক আছে? অ্যাড্রেস ও ডেটা বাস। না, তোমরা একটু লিখে নাও, কিন্তু আমি একটু আগে লিখি, কারণ এদের প্রত্যেকের কাজবাজ এইভাবেই নির্ভর, ঠিক আছে? ডিপেন্ডেন্ট, এরকম ভাবেই একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট। সেই অর্ডারেই লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে প্রথমে অ্যাড্রেস বাস, ঠিক আছে? অ্যাড্রেস বাস, নেক্সট হচ্ছে ডেটা বাস, নেক্সট হচ্ছে কন্ট্রোল বাস, ঠিক আছে? প্রত্যেকের পেছনে বাস। স্যার এরা একে অপরের পরিপূরক? হ্যাঁ অবশ্যই, না এরা এক পরিপূরক না। এরা কি করে কাজ করে সেটাই বুঝিয়ে আজকের ক্লাসটা আমি ইতি টানবো, ঠিক আছে? যে এরা কিরকম ভাবে কাজ করে, কারণ আমার তো জানা দরকার যে আলটিমেটলি এই যে পড়াশোনাটা আমরা করছি, এর পড়াশোনাটার ভেতরে কি কারণটা লুকিয়ে আছে, ঠিক আছে? সেই কারণটা আমার জানা দরকার, ঠিক আছে? সেই কারণটা হচ্ছে, প্রথমে এইটি হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর। এবার আমি ডিজাইন করবো, দেখো লিওনার্দো দা ভিঞ্চির মতো আঁকবো একদম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সো কল্ড মাইক্রোপ্রসেসর, মিউপি, ঠিক আছে? নেক্সট, এর মধ্যেই একজন ভদ্রলোক থাকে, তার নাম হচ্ছে আলু, ঠিক আছে? নেক্সট, এই যে ঘটনাপত্র বা যা কিছু, এই সমস্ত যে আমি এই যে এত কিছু বক্তব্য দিচ্ছি, এগুলো আমি রাখবো কোথায়? রাখবো, তার নাম হচ্ছে মেমরি, ঠিক আছে? এই মেমরির মধ্যে তারা কি করে ইনভলভ, এই জিনিসটা আমার শেখার বিষয়বস্তু। আজকে আমি চেষ্টা করবো যে ওই ব্যাপারটা শিখিয়ে দিই। এখানে হচ্ছে আমার হাইলাইটার দিয়ে লিখি, এখানে IO, ঠিক আছে? তোমরা কিন্তু একটু সুন্দর করে ছবিটা আঁকবে, হ্যাঁ? আমার এটা কুৎসিত ছবি, ঠিক আছে? তোমরা একটু সুন্দর করে আঁকবে, তাতে আমার কোনো অসুবিধা নেই।
আমারও তো আঁকতে ফাঁকতে খুব একটা বেশি ভালো লাগে না, তবু একটু বলে দিই। এই সাইনটা না উভমুখী সাইন, ঠিক আছে, মানে বাই ডিরেকশনাল যেটাকে আমরা বলি, ঠিক আছে। এবার আমি একটা কতগুলো সাইন দেব, এই সাইনগুলো খুব মিনিংফুল। একটা হচ্ছে এদিকে, একটা হচ্ছে এদিকে, আর একটা হচ্ছে এদিকে আবার, ঠিক আছে। হলো এই তিনটে দাগ হয়ে যাওয়ার পর এবার আমি এখানে একটা ডিভিশন করে দেবো, আর এই ডিভিশনের মধ্যে আমি যেটাকে লিখবো সেটা একটু হাইলাইটার দিয়ে লিখতে চাইবো, সেটা হচ্ছে অ্যাড্রেস এন্ড ডেটা, ঠিক আছে। ভালো করে বুঝবে, একটু ভালো টপিকে আসছি, ঠিক আছে। এতক্ষণ অনেক বক্তব্য দিয়েছি, এবার একটু ভালো বক্তব্য দিই, ঠিক আছে। সেগুলো হয়তো অল্প আধটু ভালো, ঠিক আছে, সেটা আমি একটু বোঝাই। আমার মনে হয়েছে যে আমার একটা ডেটা ফেচ করতে হবে। কি করতে হবে? ডেটা ফেচ করতে হবে। কথাটা বলতে পারলাম? তা ধরে নি, একটা উদাহরণ ধরে নি। প্রথমে আমি একটা উদাহরণ ধরে নি। আমার আজকে বাংলার কত সাল? এটা 1428 সাল, ঠিক আছে। তো বাংলার যেহেতু 1428 সাল, তাই জন্য আমার একটা এক্সাম্পল মনে পড়েছে যে 1428 নাম্বার মেমোরি লোকেশনে, ভালো করে বুঝবে, 1428 নাম্বার মেমোরি লোকেশনে, এটা আমাদের 2021 সাল, তাই জন্য 21 এই সংখ্যাটি আছে। কথাটা বোঝাতে পারলাম? আর একবার বলে দিই, 1428 নাম্বার মেমোরি লোকেশনে একটা ডেটা আছে যার ভ্যালু হচ্ছে 21। কথাটা বোঝাতে পারলাম প্রত্যেককে? হ্যাঁ স্যার। ঠিক, এই কথাটা যদি বুঝতে পারি তাহলে এই ব্যাপারটাই আমি এখানে একটু লিখে ফেলি, ঠিক আছে। একটু ভালো করে দেখবে, এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস যেহেতু, তাই জন্য আমি লিখলাম 1428 ছোট্ট করে, ঠিক আছে। আর যেহেতু এখানে ডেটা, তাই এখানে লিখলাম 21, ঠিক আছে। অন্য কালিতে লিখে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? আর এর একটা দুর্বল, এই দুর্বল ব্যাপারটা, এটা হাইলাইটার দিয়ে লিখে দিই, ও হচ্ছে সবার উপরে। হাইলাইটার হচ্ছে একটা কালারের উপর একটা কালার চাপতে চায় না কখনো কখনো, এরকম সমস্যা, এর আবার প্রায়োরিটি আছে। যাই হোক, কিন্তু হাইলাইটার সবার উপর চেপে যায়। যাই হোক, 1428 নাম্বার মেমোরি লোকেশনে 21 এই ভ্যালুটা আছে। ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার যদি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকে, এবার এরা কি করে কাজ করে, এরা প্রত্যেকে কি কাজ করে, ঠিক আছে, ভালো করে বুঝবে। হঠাৎ করে আমার একটা ইনস্ট্রাকশন এলো, আমার বলছি যে 1428 নম্বর লোকেশনে কে আছে, তাকে আমার দরকার। এই সময় কি হবে? এই সময় কি ঘটনা ঘটবে? সবার প্রথমে অ্যাড্রেস বাস ইজ রেসপন্সিবল টু ফেচ দ্য অ্যাড্রেস। বলতে পারলাম? আর একবার বলে দিচ্ছি, অ্যাড্রেস বাস কি করবে? অ্যাড্রেসটা তুলে আনবে 1428। কথাটা বলতে পারলাম? তার মানে অ্যাড্রেস বাস কি কাজ করে? অ্যাড্রেস তুলে আনে। আর ডেটা বাস কি করে? ডেটা তুলে আনে। তার মানে ডেটা বাসের মধ্যে কি আছে? 21। তার মানে যদি 1428 নাম্বার লোকেশনে কত ডেটা আছে সেটাকে তুলে আনবে, এই ডেটা বাস তুলে আনবে। কথাটা ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে এই আইও অপারেশনসে কি আছে? আইও অপারেশনসে বসে আছি আমরা, ঠিক আছে। আমরা হচ্ছে নরমাল ইউজার্স, আমরা আইও অপারেশন মানে ইনপুট আউটপুট দিচ্ছি, তো তার রেসপেক্টেই তো কাজ হচ্ছে, না তো অটোমেটিক কাজ করছে না, ঠিক আছে। আমি ইনপুট কি দিয়েছি যে 1428 নাম্বার লোকেশনে যে আছে তার ভ্যালু আমাকে দেখাও, অথবা 1428 নাম্বার লোকেশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কত এটা প্রথমে দেখাও, এবং তারপরে তার ভ্যালুটা কেটে 21টা কেটে, যেহেতু 22 সাল আসবে তাই জন্য 22 করে দাও। বলতে পারলাম? কথাটা বলতে পারলাম? ঠিক আছে। এই সময় হবেটা কিরকম ভাবে, ঘটনাটা বুঝো। ঘটনাটা হবে কিরকম ভাবে? প্রথমে অ্যাড্রেস ফেচ হবে, তাই জন্য অ্যাড্রেস বাস রেসপন্সিবল। প্রথমে 1428 এর কাছে আমি আসবো। 28 এর কাছে এসে আমি দেখবো 1428 আছে কত, তার করসপন্ডিং ভ্যালুটা, 1428 নম্বর লোকেশনের করসপন্ডিং ভ্যালুটা তার ঠিক পাশেই লেখা আছে, সেটা হচ্ছে 21। ক্লিয়ার? তার মানে বাসগুলো কিরকম ভাবে রেসপন্সিবল এবং ভেতরে মেমোরির ভেতরে কিরকম ভাবে সাজানো আছে, দুটো জিনিসই কিন্তু ক্লিয়ার হচ্ছে, আশা করি হচ্ছে। হ্যাঁ কি না? ঠিক আছে। মানে ডেটা বাস এরা কি কাজ করছে, তার সঙ্গে সঙ্গে মেমোরির ভেতরে কিরকম ভাবে তারা রিটেন থাকে সেইটাও আমি দেখছি। ক্লিয়ার? এবার কন্ট্রোল বাসের কাজ কি হবে?
কন্ট্রোল বাসের কাজ হবে যে আমি রিড অপারেশন করব না রাইট অপারেশন করব, ঠিক আছে, মানে রিড অর রাইট এই দুটোর মধ্যে কোন অপারেশনসটা আমি করব। যদি শুধু ভ্যালুটা দেখতে চাই তাহলে করব রিড, আর যদি ভ্যালুটাকে আমার দেখার পরে চেঞ্জ করার কথা মনে হয়ে থাকে তাহলে করতে হবে রাইট। ক্লিয়ার? তাহলে কন্ট্রোল বাস কি করবে? কন্ট্রোল বাস সেই জিনিসটাকে কন্ট্রোল করবে। মানে কিরকম কন্ট্রোল করবে? মানে ওই যে অপারেশনসে, মানে যদি আমি রিড করতে চাই এই ভ্যালুটাকে যে তুলে আনবে, এই যে ভ্যালুটাকে তুলে আনবে, এই ইনস্ট্রাকশনটা যে তুলে আনবে, এই তুলে আনার কাজটা এই যে এই কন্ট্রোল, এই কন্ট্রোলিংটা করবে কে? কন্ট্রোল করবে উপরে বসে আছে কন্ট্রোল বাস, যে কিনা এই যে বলবে যে হ্যাঁ এই যে ভ্যালুটাকে পাওয়া গেছে, এই ভ্যালুটাকে তুমি এবার এই যে ইউজার চাইছে তার স্ক্রিনে ডিসপ্লে হতে, তুমি ওকে ডিসপ্লে করাও। মানে আইও অপারেশনসে মানে ইনপুট আউটপুট, মানে ইনপুট দিয়েছি তার রেসপেক্টে তো আউটপুটও পাবো, তা আউটপুটটা কি করব? আউটপুটটা আমাকে দেখাবে। অথবা যদি এটা প্রিন্টিং ডিভাইস দিয়ে রাখি তাহলে ওখানে প্রিন্ট হয়ে যাবে। এই ব্যাপারটাকে কন্ট্রোল করবে কে? কন্ট্রোল বাস। কথাটা বোঝাতে পারলাম? কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এবার যদি রাইট অপারেশনস করতে হয় তাহলে কে কে ইনভলভ, কিরকম ভাবে ইনভলভ? রাইট অপারেশনস করতে গেলেও প্রথমে আসবে অ্যাড্রেস বাসের কাছে, কোথায় রাইট করতে চাইছি, কোন পার্টিকুলার অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসটা আমাকে বলতে হবে। তারপরে বলতে হবে যে আচ্ছা তার মধ্যে ভ্যালু কত আছে, তার মানে ডেটা বাস লাগবে। ডেটা বাসের ভ্যালুটা হয়ে যাওয়ার পরে সেই ভ্যালুটা কি করব? আমি চেঞ্জ করব। চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এই কন্ট্রোল বাস টেক ওভার করে নেবে। কন্ট্রোল বাস প্রথমে ওই ভ্যালুটাকে মুছবে, মোছার পর কি করবে? ও ভ্যালুটাকে লিখবে। কন্ট্রোল বাস টেক ওভার করে নেবে একবার, আবার যেহেতু ইউজার ভ্যালুটা আবার দেবে, ঠিক আছে না? মানে আমি কি করছি ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে আলটিমেটলি ইউজার কি করলো? ইউজার ভ্যালুটাকে প্রথমে মানে দেখতে চাইলো, দেখতে চাওয়ার পরে কি করলো, অথবা ডাইরেক্টলি যদি মুছতেও চাই বা ডিলিট করতে চাই বা এডিট করতে চাই, দুটো ক্ষেত্রেই কি করবে? কন্ট্রোল বাস প্রথমে ওই লোকেশনে পৌঁছাবে, পৌঁছানোর পর আলটিমেটলি কি করবে? ওই ভ্যালুটাকে রিমুভ করবে। রিমুভ করার পর ইউজারের কাছ থেকে ইনপুট নেবে, ভাই তুমি কোন ভ্যালুটা দিতে চাইছো? ইউজার যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুটাকে ও কি করবে? ওইখানে ছেপে দেবে। ছেপে দেওয়ার পরে ইউজারের কাছে যদি কোনো কনফার্মেশন মেসেজ দেয় যে হ্যাঁ স্যার আমি চেঞ্জ করে দিয়েছি, এই কনফার্মেশনটা মেসেজটাও ও দিয়ে দেবে। এই টোটাল ব্যাপারটাকে কন্ট্রোল করা বা অর্গানাইজ করা কাজ কার? কন্ট্রোল বাসের। কথাটা বোঝাতে পারলাম? কথাটা বোঝাতে পারলাম? এইরকম ভাবে ভেতরে কাজ হয়। এবার আমাদের যেগুলো পড়া, যেগুলো আলটিমেটলি মাইক্রোপ্রসেসরের মধ্যে পড়তে হবে সেটা আমি প্রথমেই লিখে দিয়েছি। ইভলিউশন অফ কম্পিউটারটাকে আরো ভালো করে, মানে ইভলিউশন অফ কম্পিউটার বলছি, ইভলিউশন অফ মাইক্রোপ্রসেসরটাকে আরো ভালো করে ডিটেলসে একটা চার্ট বানিয়ে তৈরি করতে হবে। দ্বিতীয়ত আমাদের ইভলিউশন হওয়ার পর আমাদের নেক্সট কাজ কি বলেছিলাম? কে মানে একটা অন্য লোককে জিজ্ঞেস করি যে আলটিমেটলি লিখেছিল, ঠিক আছে একটু ধরে নিই যে আলটিমেটলি সবাই পড়াশোনা করছে কিনা। কে এটা, কি নাম? অঙ্কিতা। অঙ্কিতা তুমি কি শুনছো? হ্যাঁ স্যার শুনছি। হ্যাঁ অঙ্কিতা বলছিলাম তুমি তুমি কি লিখেছো? আমি যেগুলো বলেছিলাম সেগুলো লিখেছো? যে ওই যে যখন লিখলাম যে এভলিউশন অফ কম্পিউটার, তারপরে কি পড়তে হবে, তারপরে কি পড়তে হবে, এরকম লিখেছিলে সেটা? স্যার কোনখানটা, একটু প্রথম দিকে কি লাস্টের দিকে? প্রথম দিকে বলেছিলাম। বাকিরা কি বুঝতে পেরেছো নাকি আমি কেউই বুঝতে পারছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। টু বি লার্ন যেটা বলেছিল সেইটা একদম টু বি লার্ন স্যার হ্যাঁ লিখেছো তো? অঙ্কিতা কর্মকার শোনা যাচ্ছে? অঙ্কিতা কর্মকার, অঙ্কিতা কর্মকার শোনা যাচ্ছে? অঙ্কিতা কর্মকার শোনা যাচ্ছে না, ঠিক আছে এগিয়ে যাই। অঙ্কিতা মাহাতো, তাহলে তুমিই বলো, তুমি আমাকে পুরোটা কমপ্লিট করে বলো যে আলটিমেটলি না আরো একজনকে ধরি। প্রথমে প্রথম দুটো পয়েন্ট তুমি বলবে, তারপরে দুটো পয়েন্ট ইভলিউশন অফ কম্পিউটারের পরে দুটো পয়েন্ট, প্রথম দুটো পয়েন্ট তুমি বলার পর বাকি দুটো পয়েন্ট বলবে অমর্ত্য। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলি দুটো লাইন। হ্যাঁ দুটো লাইন বলো। আর্কিটেকচার অফ 8085 আর পিন ডায়াগ্রাম। আর্কিটেকচার অফ 8085 আর পিন ডায়াগ্রাম। পিন ডায়াগ্রাম তো বিরাট বড় ব্যাপার, ওটাও করতে হবে। এই সমস্ত ব্যাপারগুলো পুরো কিন্তু কমপ্লিট করতে হবে আমাদেরকে। কথাটা বোঝাতে পারলাম? এই পুরো ব্যাপারটাকে কমপ্লিট করতে হবে। মানে পিন ডায়াগ্রাম এটা একটা ক্লাস, এবং সেই ক্লাসটা যদি একটা পার্টে সম্ভব হয় একটা পার্টে, অথবা দুটো পার্টে সম্ভব হলে দুটো পার্টে, ঠিক আছে আমাদের করতে হবে। এবং নেক্সট যে কাজটা করতে হবে যে আলটিমেটলি আর্কিটেকচার 8085 এর, এটা কিন্তু আমাদের কিন্তু করতে হবে। বোঝাতে পারলাম? প্রত্যেককে বোঝাতে পারলাম? অনেকেই হয়তো নেট কানেকশন ছাড়া হয়তো লেফট হয়ে যাচ্ছে,
ঠিক আছে, যারা যারা আছে তাদের মধ্যে আমি বাকি দুটো পয়েন্ট জিজ্ঞেস করে নেবো। দেবজ্যোতি আচার্যকে, দেবজ্যোতি আচার্য শোনা যাচ্ছে? দেবজ্যোতি আচার্য শোনা যাচ্ছে না, অনেকক্ষণ সময় নিচ্ছে। ঠিক আছে, এই এডু নোটটাকে, ঠিক আছে, যাই হোক, নাজমুল আলী শোনা যাচ্ছে? यस सर হ্যাঁ, তুমি আমাকে বাকি দুটো পয়েন্ট বলো। सर कंट्रोल सिग्नल सर मल्टीप्लेक्सिंग एड्रेस एंड डेटाबेस। হ্যাঁ, কন্ট্রোল সিগন্যাল মানে এরা কিরকম ভাবে কন্ট্রোল সিগন্যাল গুলো কাজ করে, ওয়ার্ক করে, সেগুলো আমাদের জানতে হবে। এবং আমাদের মানে মানে ডেটা বাস অ্যাড্রেস বাসের ওয়ার্ক আরো ভালো করে আমাদের এর মধ্যে ইনস্ট্রাকশন সেট আছে কিন্তু। হ্যাঁ, যেরকম বোঝালাম, যে ব্যাপারগুলো বোঝালাম, এই ব্যাপারগুলো বোঝা থাকলে না জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হবে। আমি বারবার বলছি, প্রথম ক্লাসে যদি ক্লিয়ার থাকে না, বাকি ক্লাসগুলো ক্লিয়ার হবে। তখন কিন্তু বলো না যে এই জিনিসগুলো কিন্তু বুঝি না, এই জিনিসগুলো সোজা করে বোঝালাম, তখন কিন্তু আস্তে আস্তে লেভেল কিন্তু আপ হতে থাকবে। তখন কিন্তু বলবে না যে আমি কিন্তু বুঝি না এই জিনিসগুলো। বলতে পারলাম? লেভেল কিন্তু ডাউন হবে না, লেভেল কিন্তু আপ হবে। কারণ এই ইনস্ট্রাকশন গুলোই কিরকম করে লেখা হয় আদতে মাইক্রোপ্রসেসরে, সেগুলো আমাদের শিখতে হবে। ইন ইনস্ট্রাকশন সেট বলে অপকোড, ফেচ, অপারেন্ড, স্যার অপকোড একটা ফেচ। কোশ্চেন জিজ্ঞাসা করবো স্যার? হ্যাঁ বলো। স্যার বলছি এটা তো স্যার মাইক্রো প্রসেসরের গেল, স্যার মাইক্রো কন্ট্রোলারের কিভাবে করবো স্যার? মাইক্রো কন্ট্রোলারের ব্যাপারে পুরো ব্যাপারটাই আছে, ঠিক আছে, তার ব্যাপারে আমি কোনো বক্তব্যই দিইনি এখনো। মাইক্রো কন্ট্রোলারের ব্যাপারে আমি প্রথমে মাইক্রো প্রসেসর বললাম। মাইক্রো কন্ট্রোলারের ব্যাপারে দেখো, সিলেবাসটা প্রথম ক্লাসগুলোতে সিলেবাসটার সঙ্গে আমাদের পরিচিত হতে হবে। সিলেবাসটার সঙ্গে আজকে মাইক্রো প্রসেসরটা পরিচিত করালাম, ঠিক আছে। মাইক্রো কন্ট্রোলারের আমি ব্যাপারে কিছু ঢুকিয়েইনি সেরকম, ঠিক আছে। মাইক্রো কন্ট্রোলার কিন্তু আমাদের একটা আলাদা এরা, একটা আলাদা জায়গা। প্রথমেই দেখিয়ে দিলাম যে মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো প্রসেসর কিন্তু দুটো আলাদা জিনিস। মাইক্রো প্রসেসর ইজ নট ইকুয়ালস টু মাইক্রো কন্ট্রোলার, এই ব্যাপারটা কিন্তু বুঝে নাও মাথায়, ঠিক আছে। যাদের যাদের এবার আমি একটু কনক্লুশনে আসি, যাদের যাদের ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ড, তাদের ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডের সিলেবাস আমাকে গো থ্রু করতে হবে, দেখতে হবে তাদের সিলেবাস যদি আলাদা হয় ব্যাচ আলাদা করতে হবে। যদি আলটিমেটলি দেখি, আমাকে শেষ করতে দাও পুরোটা, যদি আলটিমেটলি দেখি যে ইলেকট্রনিক্স এর বা ইলেকট্রিক্যালের ব্যাচ আমাকে প্রথম থেকে একটা পোরশন অফ জায়গা আলটিমেটলি একসঙ্গে হয়ে যাচ্ছে, তাহলে আমরা একসঙ্গে পড়ে নেবো ওই জায়গাটা, বাকি জায়গাটা আমরা আলাদা পড়ে নেবো। কথাটা বোঝাতে পারলাম? এটাও একটা উপায় হতে পারে, ওয়ে আউট হতে পারে। তাতে কি হবে, তাতে মানে ব্যাপারটা হচ্ছে এটা হবে যে আলটিমেটলি এই গরিব মানুষটাকে, এই মানুষটাকে একটু মানে বয়স্ক একটা মানুষকে কষ্ট কম করতে হবে। হ্যাঁ, মানে কিরকম কষ্ট কম করতে হবে, যদি তোমাকে আমি একদিন করে সপ্তাহে ক্লাস রাখি, সেই একদিন করে সপ্তাহে ক্লাসটা আমার 2 দিন হয়ে যাবে, যেটা মাসে হওয়া উচিত ছিল 4 দিন, সেটা হয়ে যাবে 8 দিন, ঠিক আছে। আমাকে কিন্তু একই জায়গায় একইভাবে একই জিনিস পড়াতে হবে, কি ক্লিয়ার? যদি দুটো ব্যাচ করি আলাদা, ঠিক আছে। কিন্তু যদি আলাদা কথা বলতে হয় আলাদা জিনিস ব্যাচ, ঠিক আছে। একই কথা বলতে গেলে আলাদা ব্যাচ, এটা তো ঠিক নয়, ঠিক আছে। তো আলটিমেটলি আনজাস্টিফাইড আমার, মানে সেই জন্যই একটু আমাকে মার্সি করবে, ঠিক আছে। আর কোথায় কারণ বুঝতে অসুবিধা থাকলে সেটা বলবে। আর ইউটিউবে আমি বলে দিচ্ছি, ইউটিউবের লিঙ্কটা আমি শুভজিৎকে দিয়ে দেবো, বাকি কাউকে আমি মানে পার্সোনালি মানে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা নেই, তাই চিনি না, ঠিক আছে। আর আরেকটা কথা বলে দিই, ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে, শুরু হয়ে যাচ্ছে, হতে পারে কিন্তু এই সপ্তাহের মধ্যে একটা ক্লাস হয়ে যায়, ঠিক আছে। আমি কিন্তু পুরো চেষ্টায় আছি যে এই সপ্তাহে ভাইফোঁটা, কালী পুজো এর মধ্যে একটা ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে। যদি না হয় তাহলে কিন্তু নেক্সট উইকে আমাদের ক্লাস হচ্ছে, এটুকু কনফার্ম। এক, দ্বিতীয়ত যারা যারা বলছে যে ফিস কত, কি ব্যাপার, এই সমস্ত বক্তব্য আমাকে জিজ্ঞেস করবে না। এই সমস্ত বক্তব্য বলার জন্য সীমা ম্যাডাম বলে একটি ম্যাডাম আছেন, সেই ম্যাডাম ITEE ম্যাডাম, উনাকে জিজ্ঞেস করবে কোন দিন ক্লাস হবে, কটা থেকে ক্লাস হবে এবং ফিস কত, কি ব্যাপার, এই সমস্ত বক্তব্য তিনি বলবেন, ঠিক আছে। আমাকে শুধুমাত্র আমার এই পড়াশোনা সম্পর্কে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে, তাছাড়া আমাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবেন না, ঠিক আছে। হ্যাঁ, আমার বাড়ি কোথায় এটা জিজ্ঞেস করতেই পারো, আমার বাড়ি কিন্তু একটা খুব দুর্বল জায়গায়, ঠিক আছে, সেটা বলবো না, ঠিক আছে। নেক্সট, আর বলো কার কি কোশ্চেন আছে, সেগুলো বলে আমি মোটামুটি শেষ করি। বলো। হ্যাঁ বলো। মানে স্যার লাস্টে ব্যাপারটা এরকম যে অ্যাড্রেস বা আর ডেটা বাসটা স্পেসিফিক ওর কাজটাই করছে, আর কন্ট্রোল বাসটা আমার পুরোটা ধরেই করছে, এরকম ব্যাপারটাই তো? না, ডেটা বাস ডেটাকে নিয়ে ফেচ করছে, কন্ট্রোল বাসকে নিয়ে ফেচ করছে, ঠিক আছে। ডেটা বাস ডেটাকে নিয়ে ফেচ করছে, মানে 21টাকে নিয়ে ফেচ করছে, যেটা আমার উদাহরণ ছিল,
ঠিক আছে। আর কন্ট্রোল বাস কি করছে, এই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছে, বোঝার চেষ্টা করো। হ্যাঁ সেটাই। ঠিক আছে, দুটো কন্ট্রোল বাস যেটা বাস সব কিছু সমান নয়। কন্ট্রোল বাস মানে আমাকে একটা রিয়েল লাইফ উদাহরণ ইনসিডেন্ট বলি, ঠিক আছে। তুমি একটা ডেটা দিলে, তুমি একটা ক্যালকুলেটর খুললে, ক্যালকুলেটর খুলে তুমি কিছু ইনপুট দিলে 25, ঠিক আছে, প্লাস 5 এটা দেবে প্লাস, ঠিক আছে। এই যে 25টা দিলে এটা ধরে থাকছে তো, এটা ধরে থাকছে তো স্ক্রিনে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ 25টা স্ক্রিনে ধরে থাকছে তো। এই 25টা স্ক্রিনে ধরে থাকার পর আলটিমেটলি কি হচ্ছে, আমার প্লাস, এই প্লাস অপারেশনটা আমি দিচ্ছি, দেওয়ার পর সেই প্লাসটা আসলে আসছে, না আসলে না আসছে, তারপরে নেক্সট যে নাম্বারটার জন্য ওয়েট করছে, নেক্সট নাম্বারটা দিচ্ছি, ও কিন্তু দুটো রেজাল্ট আমাকে আগে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারটাকে কন্ট্রোল করা মানে আমি যতক্ষণ প্লাস দিচ্ছি, আমি যতক্ষণ আলটিমেটলি নেক্সট নাম্বারটা না দিচ্ছি, ততক্ষণ আমার ডিসপ্লেটাকে দাঁড় করিয়ে রাখা, এই সমস্ত ব্যাপারগুলো করছে কে? এগুলো কন্ট্রোল বাস করছে। কথাটা বোঝাতে পারলাম? কথাটা বোঝাতে পারলাম? ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার একদম। পুরো ব্যাপারটাকে কন্ট্রোল ম্যানেজারের কাজ করছে, পাতিকতা ম্যানেজার, ঠিক আছে, ঠিক আছে। ক্লিয়ার? একদম সোজাভাবে বুঝবে, সোজাভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এক্সামের জন্য নোট দিয়ে দেবো, সবকিছু করে দেবো, ওসব কোনো প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে। ঠিক আছে, অবশ্যই। তাহলে আশা করছি ক্লাসটা বোঝা গেছে। আমি এই পর্যন্তই এন্ড করছি, ঠিক আছে না? আমি এখানেই এন্ড হ্যালো করছি। স্যার, হ্যাঁ বলো। আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি স্যার? আরে বলো না। স্যার আপনি কোন কলেজের টিচার স্যার? আমি কোন কলেজ, আমি মানে এখন রাইট নাও কোনো কলেজে পড়াচ্ছি না, ঠিক আছে। আমি এখন কোনো কলেজে পড়াচ্ছি না, ঠিক আছে। আগামী দিনে পড়ালে আমি তখন তোমাকে বলবো। আমি হরিয়ানা থেকে জাস্ট রাইট নাও এসছি, আমি জাস্ট এক্সপোর্ট হয়ে এসছি, আমি বলতে পারলাম, হরিয়ানা Okay, এক্সপোর্ট করে আমাকে পাঠিয়েছে, ঠিক আছে। হরিয়ানা থেকে আমি হরিয়ানার হোম স্টার্লিং গ্লোবাল ইউনিভার্সিটিতে পড়াতাম, আর এই ইউনিভার্সিটিতে মাইনেপত্র দিচ্ছিল না, ছেড়ে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, মাইনেপত্র না দিলে আমার কিন্তু খুব, আমি পয়সা ছাড়া কোনো একটা কথা বলি না, ঠিক আছে। এটা কিন্তু মানে খুবই কড়া সত্য কথা, ঠিক আছে। আমাকে আগের দিন একটা ছেলে বলছিল, ধ্রুব সত্য কথা, আমি স্পষ্ট কথা বলে দিই, লোকে কষ্ট করে নেয়, আমার কিছু করার নেই, ঠিক আছে না। প্রত্যেকটা মানুষ, ইভেন তোমরাও পড়াশোনা করছো আলটিমেটলি ভালো জব পাওয়ার জন্য, প্রত্যেকেই পড়াশোনা করছে কিছু না কিছু করার জন্য। আলটিমেটলি বেগার কেউ পড়াশোনা করেনি, আমরা কেউ আইজাক নিউটন নই, আমরা কেউ এপিজে আব্দুল কালাম আজাদ নই, আমরা কেউ নই, ঠিক আছে। তো আলটিমেটলি আমরা নই, ঠিক আছে। আমরা একটা নর্মাল পার্সনের মতো ভাববে, ঠিক আছে। তো পয়সা দাও, আমি বলে দেবো, ঠিক আছে। আমি আগের দিনে 11 দিয়ে গুণ করা শেখাচ্ছিলাম, ঠিক আছে, গুণ করা শিখিয়ে দিয়ে ওদের বেশ ভালো লাগলো। তো মানে কথায় কথায় চলে এসেছিল, যাই হোক সামো। তো ওরা বললে যে আলটিমেটলি এখানে তো ক্যারি জেনারেট হলে আমরা কি করবো, ঠিক আছে, আমি একটু বলে দিই, ঠিক আছে। ব্যাপারটা এরকম হয়েছিল, এইসব বক্তব্য লোকে দেয়, ঠিক আছে, আর কি বলবো, ঠিক আছে। তো যাই হোক, একটু রেকর্ডারটাকে একটু নিচে নামাই, ঠিক আছে। এইসব শেখাই আর কি, অল্টো মানে চুপচাপ 2 3 4 ইন্টু 11, ঠিক আছে, করতে হবে। ওই কি করে গুণ করে, আমি গুণ করি না, আমি এরকম করি, আগে 0 পেছনে 0, ঠিক আছে। আগে 0 পেছনে 0, 0 প্লাস 4 4, 4 প্লাস 3 7, 3 প্লাস 2 5, আর 0 প্লাস 2 2, এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার লোকে বললো যে যদি কোনো আলটিমেটলি বড় সংখ্যা চলে আসে তাহলে কি হবে, ঠিক আছে। যেরকম আলটিমেটলি এরকম আসতেই পারতো, এই 3টা 9 করে দাও, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তাহলে এখন হয়ে যাবে তো, 9 আর 4 13 হয়ে যাচ্ছে তো, না তাই না? 9 আর 4 যোগ করলে 13 হয়ে যাচ্ছে। অনেকেই বুঝতেই পারলো না যে ঘটনাটা কি ঘটলো, এইগুলো সব যোগ করেছি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, যোগ করেছি। তাহলে এইরকম সময় কি হবে? আমি উত্তর দিলাম যে এরকম সময় যে হবে সেটা আমি বলবো না, কারণ আমি এটা এক্সট্রা বলেছি, এক্সট্রা বললে আমি পয়সা পাই না, আমি বলবো না, ঠিক আছে। এটা ছিল গল্প। ও স্যার, গুণটা হয়নি, আর একটা 0 হতো স্যার। কোথায় 0 হতো? 11 দিয়ে গুণ করেছি, আর 2 3 কত ছিল জানো? 2 3 4 হ্যাঁ 2 4 3 0 কোথায় 0? 4 0 না, ওটা আমি 2 করেছি। 3 4 ছিল। ওরে দুর্বল রে, তাহলে ঠিক আছে। ও বাবা, দুর্বল। ইস, ছি ছি ছি, একেবারে শর্মিন্দা করে দিলাম আমাকে, ঠিক আছে। তো আলটিমেটলি এরকম ভুল কখনো করি আমি, এরকম এই এত লোকজনের সামনে, যাই হোক। হ্যাঁ, সব শিখে আসি, সব পড়ে আসি, ঠিক আছে, ভালো করে তৈরি করে আসি, যাই হোক। আলটিমেটলি এই পর্যন্তই রাখছি, হ্যাঁ ক্লাসটা, ঠিক আছে। রেকর্ডারটাকে বন্ধ করি, আলটিমেটলি এই পর্যন্তই ক্লাসটা রাখছি। কারোর কোনো বক্তব্য থাকলে এখনো বলতে পারো, আমাদের কাছে কিছু সেকেন্ডস আছে পড়ে, একদম 1.30 শেষ করে দেবো, বলো।
বক্তব্য? স্যার আপনি সব কথাই দুর্বল দুর্বল বলেন কেন? আরে সবাই মানে এটা মানে কি বলবো আর এটার উৎপত্তি অন্য জায়গায়। এত উত্তর দিয়ে ফেললে না কি আর বলবো। ঠিক আছে, দেখা হোক। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, যতক্ষণ ঠিক রাখছো ঠিক আছে। ঠিক আছে, আলটিমেটলি তাহলে এখানেই এন্ড করছি। গুড নাইট, ভালো থাকবে। একদম স্যার। ঠিক আছে, Good night, sir. ঠিক আছে, দেখা হবে অফলাইন ক্লাসে বা অনলাইন ক্লাসে কোনো সামহাও। ঠিক আছে, কিপ লার্নিং, শিখতে থাকো। টাটা। টাটা। একদম।